চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। আপনি কি তালি? হ্যাঁ, জগা ডাকাই তুই তাহলে গোল্লার মামুর বাইজা বলা। তোর কথা আমি খুব একটু শুনছি, তুই কি তোর বাপের খুব পেয়ারা বান্ধা? এই কথা কিরা কইছে জগাদা? গুল্লা কইছে? ঠিকই কইছে। আমি আমার আব্বা খুব ভালোবাসি, তো সেই জন্য আমার আব্বা আমারে খুব পছন্দ করে। ভাই রে, আমার দুই ভাই আমার আব্বাকে সর্বস্বার্থ করে দিচ্ছে ভাই। আপনি চিন্তা করে পারবেন না যে আমাদের বাড়ির জনসংখ্যা কত। আচ্ছা, একটা হাজা ঘোরা কত? তোর কোমরে বলে বহুত টাকা বসলে ঘুরোছ। আরে আল্লাহ, দেখা মিথ্যে কথা কিরা কইছে আপনার কাছে? আল্লাহর কিরে করছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই দেখেন, বিশ্বাস না করেন, আমি পশ্চিম মুখ হারায় আমি আমার চোখ শুয়ে করছি, মাথার চাঁদে শুয়ে কইলাম আল্লাহর কিরে। যদি আমি মিথ্যে কথা কই, ডাহা মিথ্যে কথা যদি আমি কই থাকি, আমার গলাতে রক্ত উঠে আমি সাথে সাথে মরে যাবো। ওই বেটা, হুদাহুদি তোর গলা দিয়ে খুন বেরোবো কে? মনে কর ড্যাগারটা দিয়ে যখন ফাটতে তোর পেটের মধ্যে হান্দাই দেবো, তখন গলগুলা খুন বেরিব। আপনি বিশ্বাস করেন, আল্লাহর কি করে করছি। আবার তোরা মিশা কথা কবে কবি? তুই আল্লাহ কোথায় সাক্ষী রাখছে? কি আছে বের কর। ও ভাই, বের কর। ও ভাই, আপনার দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ করেন না ভাই। আবার কথা কর। আপনার ভগ্নিপতি ভূপেন আমার বন্ধু মানুষ। আচ্ছা, তুই আমার লগে মিশা কথা? হ্যাঁ, তুই ভগ্নিপতির বন্ধুরের লগে মিশা কথা? বের কর। ও ভাই 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 ভাই, মাফ করে দেন, আপনার পা ধরতেছি ভাই, আমার জীবন বিক্রি দেন ভাই। ভাই এবারে মতো মাফ করে দেন। তুমি কেন কোমরের বিছা হইল না? তুমি কেন এদিকে হতো তুমি যে রয়েছে তো খেয়ালই করিনি। কি বাজার সদায় কিছু করা লাগবে? জগা দাদার কি আইছে নাই? বাজার সদার কথা পরে কই, তার আগে তুমি আমারে কও কাল রাত্রে বেলা তুমি তোমার দাদারে কি কইছিলা? মানে দাদা? কোন দাদা? ভূপেন্দার কথা করছেন বৌদি? আরে তারে আমি কি কব? সে কি কোনো কথা করতে দেশে নাই আমার? তার কাছে তো আমার চেয়ে ওই আপন হচ্ছে ওই যে গোল্লা, ভিন জাতের গোল্লা। আজ এটা পেছাল বাদ দাও। কাল রাইতে তোমার দাদা তোমার ছিনামার কথা জিগাইছিল, তখন তুমি তার সাথে কি বেয়াদবি করছো আমি সেইটা জিগাইবার লাগছি। বিয়াদবি করেছি? এই কথা কইছে বৌদি আপনার কাছে? ভূপেন্দা যদি আপনার কাছে এটা কইও থাকে বৌদি, এটা ডাহা মিথ্যে কথা কইছে। তুমি কিন্তু হনো বেয়াদবি করতেছো। তোমার দাদা কি আমার লোকে মিথ্যা কথা কইছে? তুমি কি কিছুই কো নাই কই বলছো? না, কথাতে দুই চারটা কয়নি তা না, কিন্তু বিয়াদবি তো কিছু করেনি বৌদি। মানে যা কর দুই চারটা উচিত কথাই কইছে। কি উচিত কথা কইছো শুনি? কি উচিত কথা? আরে বাদ দেন দি বৌদি, আমরা ভাই ভাই যদি ঝগড়াঝাটি করিও থাকি, এটা নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই। আমরা আবার ওটা মিটে ফেললাম। আরে ভূপেন্দারও আসছে, মানে এই কথা যাই আবার আপনারা লাগাইছে। আমার কয়ে দিচ্ছে দেখেছে অন্যায় করছে। শোনো মিলন, তোমার একটা কথা আমি পরিষ্কার ভাবে কয়ে রাখতেছি, আমি সব কিছু সহ্য করতে পারুম, কিন্তু আমার স্বামীর লগে কেউ বেয়াদবি করলে আমি সহ্য করুম না, কাউরে ছাইরাও দিব না।
সেকেন্ড টাইম তোমার এই কথা কিন্তু আমি কমো না। এখন যাও, রসিয়ার বন্ধুরে কোমরে বিছা বানাও। কি এমন মাস্তানিতে হ্যাঁ রে, মানে ভাইয়ের গরমে একটা মহিলা ডাকাতে বলো, এই বইয়ের গলা জড়াই দিলে সব কথা কার বুড়ো বয়সে। গুল্লা ভাই আমাকে বাঁচা ভাই, আমাকে মারি ফেলাইছে ভাই। কেটা তোরে মারে কেটা আবার নহর? না রে ভাই, নহর না, ডাকাতেরাতে আক্রান্ত হয়েছি। জগা ডাকাত আমার সর্বস্ব লুট করে দিছে, আমার পেটের ভিতর ডাকাত ঢুকে দিছে। ডাকাত স্বপ্ন দেখো না? আরে কি সুন্দর টান টান প্যাট বেড়া, মাথাতে উকুন এনে টুস করে বারণ দেবে। কই দেখার কই ঢুকে যেটা সুর দেখো তো দেই না। ডাকাত তো মারি দিছিল রে ভাই, কানের পাশ দিয়ে বাঁচে গেছি। জগা ডাকাত আমার সর্বস্ব লুট করে দিছে রে ভাই। তুই কোন ডাকাত গ্রামে নিয়ে আসলু? জগদা তো সর্বস্ব লুট করছে। হ্যাঁ লুট করে নিছে। তুই যে কও তোরে বাইন্দে পিটাইলেও ফুটা পয়সা পাই দিবে না। টাকা পয়সা থাকলে পরে কি আর পেটে টাকার মারতো রে ভাই? আমার তো খালি থাকার ভিতর আছে জান্ডা, জান্ডা কোনো মতো রক্ষে পাইছে। রক্ষা যে কালে পাইছো আর সুস্থ দিয়ে বয়। ওরে আল্লাহ, কি ডাকাত রে ভাই, চক চকা চাকু ভাই, এত বড় একটা চাকু। কোনো অসুবিধা নাই, আমি আছি, ডরাইস না। আর হন ওই একলা একলি জগাদার ধারে কাছে যাইস না, আস্তে আস্তে পেটের মধ্যে টাকার হান্দাই দিবে কোনো। নিজের চোখেই তো সেটা দেখাইছিলাম রে ভাই, তোর কথাই ঠিক। চক চকি টাকার হাসতে হাসতে আমার পেটের দিকে এরকম তাক করে ধরলো। তোর যে পেট, ও পেট তোর ড্যাগারের পেট, ড্যাগারে টানে। ওইরকম ভিতরে ঢুকে কি বাঁচতে পারবি বেটা? ঘুরাঘারায় যেরকম বেলুন পিন ঢুকাই ফুটাই হেলায় না, জগাদার নেশা হইলো পেট ফুটানো। কত করে ড্যাগার ঢুকাই দেবে, ফিনকি দিয়ে রক্ত বেরিবে, আর সে হাসবে হো 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 হো। বোঝো, ডরাইস না, আমি আছি। জগাদার কথা আর বাদ দে। মামায় কইছে কিছু? হ্যাঁ কইছে তো, আমি তো সেই কথা কর জন্যই তো খুঁজতেছিলাম। আর খুঁজতে খুঁজতে রে ভাই ডাকাতের এরিয়ায় ঢুকে পড়েছিলাম। তোর সাথে আমার মেলা কথা আছে। কও। আরে আরে বিয়েন, মা কই যান আপনি? একটু খারাপ না? এই যে বিয়েন, আপনারা যে আমি উপহারটা দিছিলাম ওটা একটু খুলামুলা দেখছেন? আমি কিছুই বুঝতে পারছি না, এসব কি করা হচ্ছে? এসবের মানে কি? ও মা, মানে তো খুবই সিধা। আমি আপনার জিগাইলাম যে যে জিনিসটা আমি আপনাদের দিছিলাম ওটা একটু খুইলা দেখছেন কি না? কি এমন জিনিস দেয়া হইছে যে খুলে দেখতে হবে? আমি এখানে কেমনে বুঝাবো? ওই জিনিসটাই যে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন এটা করলাম আমি জানি, ঠিক না? কে? আমার দরকার হবে কিসের জন্য? আমি কি কারো কাছে কইতে গেছি যে আমি আত্মহত্যা করব? নাকি মানুষজন মনে করেছে যে আমি আর আমার বাবা অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে তাগরের রাস্তা পরিষ্কার করব? অত সস্তা না, সেটা দিন কেউ মনে করে না। খাইছে আমারে, আমার বিয়াইন দিচ্ছেই দেখেছে গা। একটা কথা কই বিয়াইন, আপনি যখন চেইতে আমি তা জান না, তখনই করলাম আমার কড়া লাগে আপনারে। এখন কিসের জন্য প্রসঙ্গ বদলানো হচ্ছে? এটা কোন দেশে ডাকাতি? এতদিন শুনেছি ড্যাগার দিয়ে মানুষ খুন করে ডাকাতি করা হয়, আর এখন আমাকে বিষ খাতে বাধ্য করে ডাকাতি করা হচ্ছে। কে? মানুষের যদি সাহস থাকে তাহলে আমাকে ড্যাগার দিয়ে খুন করুক, খুন করে দেখাক দেশে কত বড় ডাকাত। আরে বিয়ান, আমার মাথাটা কে ওলাইছে যে আমার সুন্দরী চকচকা বিয়ানদের ড্যাগার মেরা খুন করে বলামো? আরে ওই উপহারটা তো দিয়েছিলাম আপনার কামের লেগেই। তুমি আমারে ওই তরকারি দিছিল না? ওই তরকারির মধ্যে বীজ দানের খায়াসা ছিল না? বীজ তো হাতের সামনে আছিল না, এর লেগে আমি উপহার হিসাবে ওই বিশেষ শিশুটা দিয়েছিলাম, বুঝছো? ওরে ভগবান, আমি যে কাকু মাইরে ফেলতে চাইছিলাম তার কি কোনো প্রমাণ আছে কারো কাছে? আর আমি কিছুতেই বুঝতে পারছি না, মানুষ আমাকে তুমি তুমি করে কথা বলছে কিসের জন্য? ও মা, কোন জামানা এলাম? আরে আপনার মানুষটা তো
আপনি আপনি করে কথা কন যায় না, কাছাকাছি জানে লাগে তুমি তুমি করে কথা কন লাগে। এটা কি উল্টা দুনিয়া নিহি? পরে বুঝা মনে বিয়েন অনে আরেকটা কামে যাই। আমি আব্বার কাছে কি করছিলাম জানিস ভাই গুল্লা? আমি করছিলাম কি, আমার ঘরে গুল্লা এগুলো খুব সৎ একজন মানুষ, ন্যায়ের পথে চলে, অন্যায় কোনো রাস্তা, অন্যায় কোনো উপায় সে কোনোদিন জীবনে সাপোর্ট করে না। ঠিক কইছি না রে ভাই? কথা তো ঠিকই কইছো। তো হুন্যা মামায় কি কইলো? আব্বা তো এখন বিষয়টা বুঝতে পারিছে। আমি তো মেলা আগের থেকে আব্বা বিষয়টা বুঝানোর চেষ্টা করতেছিলাম। ঘটনা হয়েছে কি, আমাদের বড় ভাই আর নহর আব্বার সম্পত্তি তো জীবনে কোনোদিন রক্ষা করে পারবি না। এটা না পারলেই তো তোর লেগে ভালো হয়। আচ্ছা, আমি যে তোর নামে মামার সব সম্পত্তি লিখে দেওয়ার লেগে মামারে বলতে আছি, তো তোর কি মনে হয় আমার কি এখানে কোনো স্বার্থ নাই? স্বার্থ আবার কি? তুই কি আমাদের পর নাকি? আমার আব্বা তোর মামা হয় না? আমার আব্বার এত কষ্টের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তোর আছে না? এই সম্পত্তি যদি ধ্বংস হয়ে যায় তোর খারাপ লাগবে না রে ভাই? ভাই রে, তুই কিছু মনে করিস না, অতীতে তোর সাথে তো অনেক খারাপ ব্যবহার করেছি, তুই আমাকে মাফ করে দিস, কিছু মনে করিস না ভাই। আরে দূর বেটা, কি মনে করবো? মনে করলে কি জীবনে উন্নতিকরণ যায়? হো না, ডাইরেক্ট কথা কই, মামারে তোর নামে সব সম্পত্তি লিখে দেওয়ার লিখে যে আমি কইতে আছি, হ্যাঁ হামাহানা, আমার স্বার্থ আছে। তাই নাকি রে গুল্লা? অবশ্যই। হন, আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে মামা খুব শিগগিরই তোর নামে সব সম্পত্তি লিখে দেয়, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা না দিলে হয় না রে গুল্লা? কঠিন না তো, সোজা শর্ত, ন্যায্য শর্ত। আমার মায়ের যে অংশটুকু আমি পাই ওইটুকু আমার নামে লিখে দিতে হবে। কি সোজা না? কিন্তু আব্বা যদি তোর অংশ দিতে রাজি না হয়? হ্যাঁ, যে চরিত্র হাতে তো রাজি হইবেই না, তুই রাজি করাবি। আর আমি যে চাইতে আছি একে আইনের বাইরে, আমার মায়ের হকের সম্পত্তি, তোরা তো হাইকোর্ট করিয়া ঠাইতে পারবি না। তুমি আমার ঠাকুর জিরে কি এমন কথা কইছো যে সরমে ঘর থেকেই বাইর হইতেছে না? সরম না রে, সরম না। তোর নন্দে আমার উপরে চেইতে মেইতে গেছে গা, এর লেগে গড়েতে বেরিতেছে না, আমার মুখ চোখ দেখবার চায় না। আচ্ছা, তার মানে চিত্তা যাওয়ানোর মতো কোনো কথা তুমি তারে কইছো? হ্যাঁ, অবশ্য বেবার কথাতেই চিতা যায়। কি নাকি উপহার দিছ? 2 দিনের সাক্ষাতে এত সব আমার কিন্তু ভালো ঠেকতেছে না দাদা। তুই বি হিংসা করস? লক্ষ্মী, কারের যদি আমার মনে ধরা জায়গা আর ওর লেগে যদি একটু উপর মুপর আনি তাহলে অসুবিধা কি? অসুবিধার কি আছে? তার মানে আমার ঠাকুর জিরে দাদার মনে ধরছে। ওই কথাটা কনের লেগেই তো তোর কাছে আইছি লক্ষ্মী। হন, আমি কলাম একটা ডিসিশন লিয়া ফেলাইছি। কি ডিসিশন? তোর নন্দেরই আমি বিয়ে করুম। তুমি আবার ওই পথে যাইবা দাদা? যামুনা বলে তো কিরা কাটছিলাম, তোর নন্দেরে দেখা আমার ওই কিরামিরা সব কাইটে গেছে গা। আর জীবনের শেষ চিকিৎসা মনে কইরা শিবানীর গলায় মালা পিন্ন এবার চাই, তুই এটির ব্যবস্থা কর। আমার মনে হয় না আমি কোনো ব্যবস্থা করবার পারো। তুমি একটা কাম করো, তুমি নিজেই ডাইরেক্ট আমার শ্বশুরে কয়ে ফেলাও। আরে কি করছ তুই? আমার বিয়ার প্রস্তাব আমি আমার হরির কাছে যেমন, এটা হয় না।
তুই এক কাম কর না, ভূপেন বাবুরে বুঝে কর, ওই তোর হলের লগে কথাবার্তা কয়ে ফাইনাল করে দেব। তাতে ব্যাপারটা উল্টো হইব। তাছাড়া তোমার ভগ্নিপতিরে তো আমার শ্বশুর দুই চোখে দেখবার পারে না। তুমি নিজে অথবা গোল্লারে দিয়ে কয়াতে পারো। আচ্ছা, তার আগে কি আমি শিবানীর লগে একটু কথা কইলাম? আরে না না না, এই কাম করবার যাইস না, ওরা তো কবি না। আমার বিয়ে আবার চেইতা মেতে যে ব্যাপারে, ওর পেট বড়া জিদ। ভাই গুল্লা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করিস না ভাই? কই এলা তোরে তো আগেই কইছি যে মনে টনে করলে জীবনে উন্নতি করন যায় না। আচ্ছা, এই সম্পত্তির ভাগের তুই কতটুকু পাবি? কত? বেশি না, নানার যে টোটাল সম্পত্তি তার 3 ভাগের 1 ভাগ পাইবে আমার মায়, আর 2 ভাগ পাইবে মামায়, মানে তোর বাপে। ঠিক কথাই কইছো, তাহলে তো মেলা সম্পত্তি। মেলাই তো, তা তুই যা ভাবি হার তোর মেলা কম। সেটা অবশ্য ঠিক কথাই কইছো, কিন্তু ভাইরে একটু কম টম করে নিলে হয় না? তুই বেটা এখন আবার দরাদরি শুরু করলি। আমি যে তোর 2টা ভাইরে বঞ্চিত করিয়া তোর নামে সব সম্পত্তি লিখে দেওয়ার ব্যবস্থা করতে আছি, এত বড় বিনা পয়সায় পাপ কামাই করতে আছি। বাদ দে ভাই, তোর না পোষাইলে ওনার কি করবো, আমার কেস কাবারি করা লাগবে, করবো না রে ভাই, পুষানির কিছু নাই। আমি তো আমার বাপের সম্পত্তি রক্ষা করার জন্য এই কামটা করতেছি। আর মেলা কিছু ঘটে গেছে, তুই তো জানিস নে ভাই। চুমকি আব্বার ঘরের সিন্ধুকের চাবি কাড়ি নিছে, জানিস? এখন তুই চিন্তা করে দেখ, আমার ওই 2 ভাইয়ের পক্ষ নিয়ে তুই আমাকে কত বড় সর্বনাশ করে দিছু। কি 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 করছে কি চুমকি, কি করছে? আব্বার কাছে চাবি কাড়ি নিছে, সিন্ধুকের চাবি। আমার হাতের তোর সিন্ধুকের চাবি কেটে নিচ্ছে? হ্যাঁ। এত সাংঘাতিক বিয়াদবি করছে। আমার আব্বা কি কম কষ্টে মনের দুঃখে এই সিদ্ধান্ত নিছে? না না, এই ধরনের বেয়াদবিটা আমি বরদাস্ত করবো না। বিয়ে করাই দিছি, এত কি হয়েছে? তুই ল শিক্ষা দিতে না একবার। তালি তুই করছিস যে ডাকাইতের ভয়ে আমাদের ফরাত কিপটে দোকান বন্ধ ঘোষণা করে দিছে, তাই না? না, ঘোষণা হাত দিল কই? বিনা ঘোষণায় তো দোকান বন্ধ করে দিয়েছে। তুই যদি সেদিন দেখতু মজনু, মানে ভরত ভাই মনে কর ভয়ে একেবারে মানে শক্ত হয়ে গেছিল, বুঝছিস? এই ডাকাইতে এসে ডেগারাতে সামনে খাড়া হলি কিডা না ভয় পায়? তালি তুই করছিস যে ডাকাইতের ভয়ে আমাদের ফরাত কিপটে দোকান বন্ধ ঘোষণা করে দিছে, তাই না? না, ঘোষণা হাত দিল কই? বিনা ঘোষণায় তো দোকান বন্ধ করে দিয়েছে। তুই যদি সেদিন দেখতু মজনু, মানে ভরত ভাই মনে কর ভয়ে একেবারে মানে শক্ত হয়ে গেছিল, বুঝছিস? এই ডাকাইতে এসে ডেগারাতে সামনে খাড়া হলি কিডা না ভয় পায়? তুই তো এখন খুব হাসতিস। কে রে, জগাক দেখে তুই ভয় করিস নি? না, ভয় তো একটু পাইছিলামই রে মজনু, তবে যতই ভয় পাই আমি কিন্তু নহরের মতো জগাদা জগাদা বলে পাই তেল মারি নাই। তুই যত যাই কইস মুকুল, এই গিরামে ডাকাইত দাওয়াত করে আনার কামডাক কিন্তু আমি সাপোর্ট দিবার পাইলাম না। শোনে, এই বাঘ যেমন সুযোগ পাইলে চেয়ারা চিনে ঘাড় মটকায় না, এই ডাকাই তো তাই। আজ ফরাত কিপ্টের ক্যাশ থেকে টাকা নিচ্ছে, কাইল যে তোমার পকেট থেকে নেবে না সেই গ্যারান্টি কিন্তু নাই, বুঝিস? হ্যাঁ, এই যে ডাকাতের আত্মীয় চলে আইছে মজনু, তুই তাহলে মিলন রে কতটা ক। ডাক ফায়াতের কথা পরে শুনতেছি, তার আগে ক দিয়ে 7 দোকানটা বন্ধ কেন করে? আরে সে বিষয় নিয়েই তো এখানে গবেষণা হচ্ছে রে মিলন। তোর আত্মীয় যে ফরাত ভাইয়ের ক্যাশ থেকে টাকা নেছে সে খবর শুনিস নাই? কি আশ্চর্য ঘটনা, অদ্ভুত কথাবার্তা। আরে ডাকাত মানুষ, সে ক্যাশ নেবে, সোনা দানা নেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আরে এইটা নিয়ে টেনশন করে দোকান বন্ধ করে দেওয়ার কি আছে, এটাই তো বুঝতেছি না। কে রে, ডাকাইতের দলে যোগ দিচ্ছ না কে রে মিলন? আচ্ছা, হঠাৎ করে তোর এই কথা মনে হলো কেন রে মজনু? না, ও যেভাবে ডাকাইতের পক্ষ নিয়ে কথা করছো তাই মনে হইল। এনে পক্ষ বিপক্ষের কি দেখলি রে মজনু? যেটা সত্যি কথা আমি সেটাই তো কইছি।
হ্যাঁ, তুমি তো সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছো। ইদানিং তো সত্য কথা ছাড়া তো কিছুই কাও না, খালি এই খাসির মাংস আচ্ছের কিনে একশের হাতে ধরায় দাও। একদম মুখ সামাল করে কথা কষ্ট করে দিলাম মুকুল। তুই কার সাথে কথা করছিস সেটা কিন্তু হিসাব থাকতেছে না। হ্যাঁ, ডেকার দিয়ে একদম ভুড়ি ফাটাই দিবি। হ্যাঁ, এলে বসে পড়ে জগাতারে নিয়ে বদনাম করতেছ, তাই না? সব কথা আমি করে দিব। আর তুই এই গ্রামে কি রে থাইস, আমি কিন্তু তোর গ্রামে থাই একদম কঠিন করে থাই। সাবিনী আর কোনো কথা কি আব্বা কইছে আম্মা? না, সেটাই তো চিন্তা করতেছি। তোমার শ্বশুর এরকম হঠাৎ করে চুপ মারে গেল কেন সেটাই তো বুঝতে পারতেছি না। মনে পায় আব্বা বুঝতে পারিছে চেঁচামেচি করে কোনো লাভ হবে না, কিন্তু আপনার মায়ের যে বেটা এসে খুব লম্পজম্প করেছে। আমার মনে কয় তোমার শ্বশুর নতুন করে মতলব বাড়তেছে। এই দেখ গুল্লা, দুই আসামি একসাথে আছে, তুই এখন বিচার কর। কথায় কথায় তুমি মোবিল কোড বসানো ধরিস ওকে দেওরা। এই ছেড়ে তুই চুপ করে থাক। তুই আমার আব্বার কাছ থেকে জোর করে চাবি কাড়ি নিয়েছিস কিসের জন্য? সেটার বিচার করার জন্য গুল্লার সাথে নিয়ে আইছি। এখন গুল্লার কথা শোনে। তুই চুপ কর। আমি কিন্তু আগেই বলছি যে কোনো ধরনের বেয়াদবি আমি সহ্য করবো না। তুই চুমকির লগে এখন যে আচরণ করতে আসো, এটাও তো বেটা বেয়াদবির মধ্যে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি চুপ করে গেলাম। তুই নিরপেক্ষভাবে এই বিয়াদবির বিচার করবি। আমার মনে কয় আম্মাকে এখান থেকে সরাই দেই দেওরা। মুরব্বীর সামনে থাকলে তোমার শাস্তিটা ঠিকমতো দিবার পারতেছি না। চুমকি স্টপ স্টপ স্টপ, কোনো কথা বলবা না। আমি যা শুনছি তা কি সত্য? তুমি বলে মামার ভান্ডের চাবি তার হাতের তন কাটিয়ে নিছো? আর কোষ নেই গুল্লা, তুই একবার যেমন করেছিল চুমকিও তেমন করেছে। না না মামানি, আমি তো মামার চাবি সিজ করি নাই আর তার লগে কোনো বেয়াদবি করি নাই। আচ্ছা এগুলো কোন ধরনের ব্যবহার তোমাকে চুমকি? বিয়া হইয়া তোমরা এ বাড়িতে আইছো এখন তোমার 15 দিন যায় নাই, এর মধ্যে হুনি একজনের জমি দখল করতে আছে, আবার তুমি বাড়ির বড় বউ হইয়া শ্বশুরের হাতের তন তুমি চাবি কেটে লই যাও। মানে এগুলো কোন ধরনের বেয়াদবি? না রে গুল্লা, তুই যেমন মনে করতেছিস ঘটনাটা সেরকম কিছুই ঘটে নাই। না মামানি, আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। বাড়ির বউ থাকবে বউর মতো, এই ধরনের বেয়াদবি সে করবে কেন? আর আজ আপনি যদি তাকে এইসব বেয়াদবির সাপোর্ট দেন, 2 দিন পরে সেম বেয়াদবি তো আপনার লগেও করবে এরা। তোমরা এই ধরনের বেয়াদব জানলে তো আমি রিস্ক নিয়ে মামার মনে আঘাত দিয়া সবাই মতের বিরুদ্ধে যাইয়া তোমাকে বিয়ে দিয়ে এই বাড়ি টানতাম। তোমার সাথে একটু জরুরি কথা ছিল, সময় হবি? আমার মতো বেকার মানুষের সময় না হওয়ার তো কোনো কারণ নাই। বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে তো। বুঝলাম না। তোমার ভাই তো তোমাকে দোকান ফেরত দিবার চাচ্ছে। একদিন দোকানের উপর ডাকাত আসে ভয় পেয়ে গেল, ডাকাতের ভয়ে কি সে আমাকে দোকান ফেরত দিতে চাচ্ছে? হয়, খালি দোকান ফেরত দাও না, তোমার ভাই তো আবার আমাকে নিয়ে আমাদের বাড়ি চলে যাবে কয়ার সিদ্ধান্ত নিচ্ছে। একদিক থেকে ভালো হয়েছে, কি কও? তোমার দোকানটা তুমি ফেরত পাচ্ছাও? না ভাবি, আমি আর একদিনের জন্য ওই দোকানে উঠবো না। আর পরের ধরনের পাহারাদার হইবে চাই। ইচ্ছা হলে ঘাড় ধরে নামাই দিবে, আবার ইচ্ছা হলে সিংহাসনে বসবে করবে, তা তো হয় না। তাছাড়া আমারও তো জীবনের ভয় আছে নাকি? তোমার স্বামী যে ডাকাতের ভয়ে গ্রাম ছাড়তেছে, আমি কিরাম করে সেই ডাকাতের মুখে যাই বসি? বাবা ওঠেন তো। দুধটা খেয়াল। কি ভাবতেছেন? ডরের কিছু নাই, আমি দুধের মধ্যে কিছু মিশাই নাই। আপনি আমার ধ্বংস কামনা করলেও আমি এমন হারামি মায়া না নিজের শ্বশুরের ক্ষতি করু। রাত করে দুধ খালি আমার সহ্য হবে না, দুধ খাবো না। সহ্য না হইলেও তো একটু একটু করে অভ্যাস করান লাগবো বাবা। আরে কিচ্ছুইব না, দরকার হইলে আমি আপনার পেট ভালোর বড়ি দিমু। লন, চুমুক দেন।
আর লন না। বাবা, আপনার একটা শুভ খবর দিবার চাই। শুভ খবরটা কি তোমাকে রে না আমার? এইটা কি কইতাছেন বাবা? শুভ খবর তো শুভ খবরই। সেটা তোমাদের কাছে হবার পারে, বুঝেছি। আবার নতুন কোনো সর্বনাশের খবর শোনা লাগবে, ওই জন্য দুধ খাওয়ায় শক্ত করে নিচ্ছাও। কি যে কোন না বাবা, আমি তো ডিসিশন লয়ে ফেলাইছি। প্রত্যেক রাত্রে আমি আপনার 1 গ্লাস করে দুধ খাইবার দিমু। দিবেই তো। আমার মেহগুনি গাছের টাকা যতদিন আছে ততদিন দুধ খাসির মাংসের মহোৎসব তো চলবেরই পারে। দেখে বাবা কি কবে চাও কো, ধরো তোমার গেলাস। চল দিমু বাবা। না বাবা, ওই শুভ খবরটা হইতাছে গিয়া ডাইরেক্ট কয়ে ফেলাই। আমার জগাদা আমাকে শিবানীরে বিয়ে করবার চায়। আমার জগাদা কইলাম পাত্র হিসেবে কিলাস 1। কোন যদি সে মুখ দিয়ে একবার কই বিয়ে করব, লাখ টাকা দান কইরা সুন্দরী মেয়ে তার সাথে বিয়ে করবার জন্য লাইন দিয়ে খাড়ায় থাকবো। শিবানীর কপালটা যে কিসিমের ভালো হইব বাবা, আমি কল্পনাও করবার পারিনি। আপনি যেন আবার না কইন না বাবা। আপনার পোলারে দিয়ে প্রস্তাবটা দিলে আপনি রাগ করবার পারেন, এই জন্য জগাদা আমারে দিয়ে প্রস্তাবটা দিল। বাবা, আপনার 1 পয়সাও খরচ করবার লাগবে না। বিশ্বাস করেন, আমার জগাদা নিজে সব খরচ করব। নিজে বোর জন্য শাড়ি কিনবো, গয়না করবো, আপনার কোনো চিন্তা করার লাগবে না। শিবানী রাজরানীর মতো থাকবো। কি ভাবতেছেন বাবা? কিছু না, আমার কপালের লেখাটা পড়ার চেষ্টা করতেছি। কপালে লেখা না পড়েও কই দেন যায়, আপনাদের কপালে ফার্স্ট ক্লাস কথাই লেখা আছে বাবা। গুল্লার কাছে হঠাৎ করে বহরের কথার দাম বেশি হয়ে গেল, তাই না? একটা মিথ্যে কথার উপর ভর করে বিচার করে তোমার অপমান করে গেল। আমার তো মাথা চরম গরম হয়ে যাচ্ছে। এখানে বসে বউয়ের সামনে মিজাজ গরমের গল্প দেওয়া হচ্ছে, তাই না? গুল্লার কাছে যাই কথাটা জিজ্ঞেস করলে তো বুঝতাম তুমি এখন বেটা সওয়াল। তুমি কি মনে করেছো আমি গুল্লাক সাইডে দিব? সাইডে দিব না। শোনো, তোমাকে একটা কথা কই, গুল্লার কথাটা তো গুরুত্ব দেওয়ার কিছু নাই। ও তো আমাকে বাড়ির কেউ না। বাড়ির কেউ হোক বা না হোক, তোমার সাথে যে তার কথার দাম বেশি সেটা তুমিও জানো, সকলেই জানো। কীটা কইছে আমার কথার চাইতে তার কথার দাম বেশি? হাজার হলে আমি এই বাড়ির বড় ছেলে, এই ফজল আলী। হাতি মরে গেলেও তার দাম লাখ টাকা। ঠিক আছে, মরা হাতি কয় টাকায় বিক্রি হয় কালকে হাটে তুলে দেখবানে। এখন তুমি আমার সামনে থেকে চলে যাও, মরা হাতির গন্ধ শক্তি আমার অসহ্য লাগতেছে। চুমকি, সেই দুপুর থেকে তুমি কিচ্ছু মুখ দাও নাই। চলো যাই, হাত মুখ দিয়ে 4টে ভাত খাও। যা খাইছি সেটা আগে হজম করে নি, তাছাড়া তো আমার গলা দিয়ে কিছু নামবি না। তুমি ভাত খাইবে না কিছুর জন্য? এই ভাত তার গুল্লার না, তোমার শ্বশুরের। গুল্লার উপরে রাগ করে তুমি তোমার শ্বশুরের ভাত খাবে না কিছুর জন্য? তোমাক কিনা ভাতের হিসেব খুলে নিয়ে বসবের কইছে কও তো? তোমাক কইছি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার চোখের সামনে যে সরে গেলে যদি সমস্যার সমাধান হইতো তাহলে কখনই চলে যেতাম। তোমাকে আমি কত করে কইছিলাম আব্বার চাবিখান ফেরত দিয়ে দাও। এই গুল্লা হঠাৎ করে যেমন দল বদল করবি কল্পনা করে পারিনি। জাগারে নিজের মাজায় কোনো জোর নাই, অন্যের জোরে চলে, তাগেরে কপালে এই হয়। ভুল আমারই হয়েছিল। আসলে ভুলটা আমারই হয়েছে। নহর যা করেছে ঠিকই করেছি, কিন্তু সকলে মিলে আমরা নহরের দোষ দিয়েছি। এখন তো মনে হচ্ছে গুল্লার গালের মধ্যে যে চর মেরে পারতাম পয়সা, তাহলে আমার গায়ের আগুনটা নিভে যেত।
চৌকি নজর করে ভাত খাও নজর। আমার আজ সত্যি সত্যি মনে হচ্ছে আব্বা, গুল্লাক এতদিন আমরা ভুল বুঝেছি। সে যে আপনাকে নিয়ে এত চিন্তা করে আব্বা, তার সাথে ঘনিষ্ঠ হয়ে কথা না করলে পরে আমি বুঝবেরই পারতাম না। তুই কি তাহলে গোল্লার খুব ঘনিষ্ঠ হয়ে গেছো রে বহর? ওই রকম ঘনিষ্ঠ ঠিক না আব্বা, আগে যেরকম ওই দেখলি পরে মিজাজ গরম হয়ে যেত, এখন একটু ঘুচে গেছে। আমার মনে হয় সেও এতদিনে তার ভুল বুঝবে পারিছে আব্বা। একদিনে সব সার্টিফিকেট দিয়ে দিস নি রে বহর, ভুলে যাস নে সে কিন্তু এখনো তোর বাপের একখান ঘর দখল করে রাখিছে। আব্বা, আপনার কেবা করে মনে হইলো যে আমি সব অতীত ভুলে গেছি। সে নিজে মুখে আমাকে কথা দিছে ঘরের দখল ছাড়িয়ে দিবি। আর একরকম ঘর তখন আমাদের দখলেই, ওই ঘরে আপনার বড় বেটার বউ থাকে না, তালি পরে সম্পত্তির ওয়ারিশের দাবির ব্যাপারে সে কোনো কথা কইছে নাকি? হ্যাঁ আব্বা, আমি তখন আপনাকে সেই কথাই কুবের চাচ্ছিলাম। সে যখন কথাটা করছিল তখন তার চোখ দিয়ে পানি বাড়া যাচ্ছিল আব্বা। দেখিস তোর চোখ দিয়ে জানি আবার পানি না বার হয়ে আসে। সত্যি করছি আব্বা, আপনি বিশ্বাস করেন? আমি যখন এক জিজ্ঞেস করলাম তখন গুল্লা কাঁদো কাঁদো সরে কইল কি, আমার মাই মরে গেছে, তার আব্বার সম্পত্তির ভাগিদার হয়ে আমি কি করব। মা কি যখন হারাইলাম, মামাকে আর কষ্ট দিবে চাইনি। এত কিছু করার পরেও তার মামার মনে কষ্ট দেওয়া হইল না রে বহর? সেই ভুল বুঝবে পারিছি দেখেই তো সে আমাকে পক্ষে এসে খারাইছে আব্বা। আমি যখন ওয়েক কইলাম যে সুমকি আপনার সাথে বিয়াদবি করে চাবি কাটিয়ে নিছে, শোনার সাথে সাথে ওর চোখ দুটিয়ে গোল টকটকা লাল হয়ে গেল। তারপর ছুটে চলে আসলো বাড়ির ভিতর, আসি আমার সামনে সুমকির উপর কি মিজাজ দেখাইলো, যে ঘেতানি দিল আব্বা, আমি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। বাবা কি হলো? বেটার বউ ঘরে আসার পর থেকে দেখি বদ্ধ হয়ে গেলে একেবারে, কথা কবে না? কি কথা কবরে মা, সেই কথাই তো চিন্তা করছি। কে বেটার বউয়ের হাতে এক গ্লাস দুধ খায় কি সব কথা বন্ধ হয়ে গেছে? দুধ তো না রে মা, কবের পারিস বিষ খাইছি। হইছে, খায় আর বদনাম করা লাগবি না। খায়াই যখন ফেলাইছাও তখন এত কথা কিসের? তোমার মনে হয়েছিল বিষ, তাহলে খাইতে না, খায় আবার এত কথা করছে ওকে। ও কথা তুই বুঝবো না রে শিবানী। এক গ্লাস দুধ হাতে ওসিলা করে এসে যে কথা শোনা গেল, তাতে খালি দুধকে এক গ্লাস অমৃত নিয়ে আসলাম, সেটা বিষ হয়ে যেত। কে কি কইছে কত শুনি? তোর ও কথা শুনে কাম নেই। কথা কান শোনার পর থেকে ভয়ে আমার হাত পাও যেন পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। কি কও বাবা, তোমার বেটার বউ কি ডাকাতে সিটে নিয়েছিল নাকি? তার ভাই কি তোমার বাড়ি ডাকাতি করতে আইছে নাকি? ডাকাতির আর কিছু বাকি আছে নাকি রে শিবানী? ডাকাতের চিঠি আসলেও তো কোনো কথা ছিল না। কেবা করি যে কথাটা তোর কাছে কই, তোর উপর ওই ডাকাতের চোখ পড়েছে। তার সাথে আমার প্রথম দিন দেখা সাক্ষাৎ হয়ে গেছে, নতুন করে চোখ পড়বি কি? দেখা সাক্ষাতের মধ্যে আর নাই রে মা। ওই ডাকাত তার বোনেক দিয়ে সরাসরি আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। কি সব্যনেশে কথা। আচ্ছা থাকবে, বিয়ের চোখখান আমি গালিয়ে দিব। এটা নিয়ে তো ভয় পাচ্ছ কিসের জন্যে? পাটপাড়ি করতে আইছে না? আমার তো চিনে না, দেখো আমি এটা নিয়ে কি করি। তোক নাকি ওই ডাকাতের বাচ্চা উপহারও দিছে। কিরে কথা কইস না কে?
ডাকাতির আর কিছু বাকি আছে নাকি রে শিবানী? ডাকাতের চিঠি আসলেও তো কোনো কথা আসছিল না। কেবা করি যে কথাটা তোর কাছে কই, তোর উপর ওই ডাকাতের চোখ পড়েছে। তার সাথে আমার প্রথম দিনই দেখা সাক্ষাৎ হয়ে গেছে, নতুন করে চোখ পড়বি কি? দেখা সাক্ষাতের মধ্যে আর মা ওই ডাকাত তার বোনেক দিয়ে সরাসরি আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। কি সব্যনেশা কত! আচ্ছা থাকবে, বিয়ের চোখখান আমি গালিয়ে দিব। এটা নিয়ে তো ভয় পাচ্ছ কিসের জন্যে? পাটপাড়ি করতে আইছে না? আমার তো চিনে না। দেখো আমি এটা নিয়ে কি করি। তোক নাকি ওই ডাকাতের বাচ্চা উপহারও দিছে। কিরে কথা কইস না কেন? একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা, গুল্লা আমাদের সম্পত্তির কতটুকুর ওয়ারিশ? হঠাৎ তুই এ কথা কেন জিজ্ঞেস করতেছ? না, এমনি আর কি, আইনে কি আছে না আছে সেটা জাইনে থাকা আর কি। আমি আইনও বুঝি নে, বেআইনও বুঝি নে, কোনো ওয়ারিশ নেই। সেটা তো বটেই আব্বা। না, মনে করেন যদি ফুপু জমির অংশটা পাইতো তাহলে পরে ভাগে কতটুক পাইতো সেটা জানতে চাচ্ছিলাম। কইছে তো 100 টাকা না। সে নিজের ইচ্ছায় প্রেম করে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে বরিশাল। তার ওয়ারিশ থাকে কেমন করে? কথা উঠলি গোল্লাক জানাই দিস। কি করছেন আব্বা? প্রেম করে বিয়ে করলে পরে কি বাপের সম্পত্তির ওয়ারিশ কাটা হয়ে যায়? তাহলে পরে তো আমার দুই ভাইয়ের ওয়ারিশ খারিজ হয়ে গেছে। আব্বা, এই যে আপনার চাবিটা বুঝে নেন। দেখছেন আব্বা কেরম মিলে গেল? নেন চাবিটা বুঝে নেন আব্বা। ও চাবি আমি ফেরত নেব না। কি করছেন আব্বা? চাবি ফেরত নেবেন না মানে? তাহলে পরে কি আপনি পুরিয়ান তালা ভেঙে নতুন তালা লাগাইছেন? সেজন্যই তো কই যে আপনি এত নিশ্চিত কিসের জন্য। তো কিডা কইছে আমি তালা বদল করেছি? তালা কিন্তু টাকা লাগে না। আমি কি টাকার গদির উপরে বসে রয়েছি? তাহলে যে আপনি চাবি নিবে চাচ্ছেন না আব্বা? আব্বা, এই চাবি নিয়ে মেলা কথা হয়েছে, আমি আর এ নিয়ে কোনো কথা শুনবে চাই না। আপনি এই চাবিটা নিয়ে আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করতেছি কিনা সেটা জানার দরকার নেই। ও চাবি আমি ফেরত নিচ্ছি না। ওই চাবি তোমাদের কাছে রেখে দাও। আপনি কি করছেন আব্বা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ইউকের কাছে চাবি থাকি মানে 2 দিনের ভিতরে ওরা সবকিছু ফতুর করে ফেলা দিবি। এই ছেলে, এই আমার কাছে চাবি দে। খবরদার চাবি নিবি না। আমি যে কথা করছি সেটাই ফাইনাল। খবরদার বেশি বাড়াবাড়ি করবি না। যে জোয়াল একবার কাঁধ থেকে নেমে গেছে সেই জোয়াল আর সাধ করে আমি কাঁধে তুলবো না। তো এইখানে খাড়ায় রয়েছে কে বাপু? চলো বাড়ির মধ্যে চলো। না, এইখানে খাড়ায় কথা কইস চাচা। আব্বা কিছু মনে করবেন না, অনেক দিনের অভ্যাস তো, তাই মুখ দিয়ে চাচা বেরিয়ে গেছে। অভ্যেস তো খালি চাচা কর হয় নাই নহর, বাড়ির মধ্যেও না যাওয়ার অভ্যেসটা তোমার রয়ে গেছে। চলো বাড়ির মধ্যে চলো। আরে শ্বশুর বাড়ির সামনে খাড়ায় খাড়ায় কথা কওয়া মানসি কয় কি? আসো। বাড়ির মধ্যে গেলে রেশমা রাগ হবার পারে। সত্যি কথা কও তো নহর, রেশমা কি রাগ করে আইছে? জি আব্বা, রাগ হবি না কে? আমাদের বাড়ির লোকজনের তো ব্যবহার ভালো না। রেশমার কোনো দোষ নেই। রেশমার জায়গায় আমি হলে আমিও রাগ হয়ে চলে আসতাম। তোমার বাপ যে কিরকম মানুষ সেটা তো সবাই জানে, তার উপরে রাগ করে কোনো লাভ আছে? না না, আব্বার বিষয় হলে পরে তো কোনো কথাই ছিল না। আপনার চিন্তা করে দেখেন আব্বা, বহর কত বড় সাহস! ও আমার উইপে অপমান করেছে, এই জন্য আমি তাক ধুলাই দিয়েছি ভালো করে। না ঠিক আছে, এই জন্য আমার দোষ হয়েছে, অসুবিধা নেই, সবাই আমাকে দোষছে, তার পক্ষ নিচ্ছে। কিন্তু আমি মারিছি, আমার যা দোষ হওয়ার হবে, কিন্তু এই জন্য রেশমা কি জন্য দোষছে সেটা আমি বুঝতে পারতেছি না। তুমি বহরেক মারিছাও, কিন্তু এ কয়দিনে কোনো কথাই তো রেশমা আমারে কয় নাই। তোমার কথা শুনে মনে হইতাছে এই কয়দিনে তো অনেক ঘটনা ঘটে গেছে। আব্বা আপনি ঠিকই ধরেছেন, অনেক ঘটনা ঘটে যাচ্ছে। কি কব আব্বা, আমার বড় ভাই যে আমার বন্ধুর মতো ছিল, সে পর্যন্ত আমার বিপক্ষে কথা করছে।
আসলে হয়েছে কি আব্বা, আমি তো ডাক্তার ফ্যামিলির জামাই, এটা তারা আসলে সহজভাবে নিতেই পারতেছি না। সবাই আমার নিয়ে হিংসে করতেছে, মনে করুন আমার সম্মানটা ফ্যামিলির মধ্যে বাইরে গেল, এইটা আসলে সবাই নিতে পারতেছে না। খবর কি হলো কি? খবরের চিন্তায় আমার দাদার বুঝি সারা ঘুম অনেক। ওইটা কয়া পারছ, আমি কোনো কাম লইয়া জীবনে এত টেনশনের মধ্যে পড়ি নিকা। এই কামটা লইয়া যে কইতে মাথার মধ্যে এইরকম বড় করে টেনশন হয়েছে বুঝা পারতেছি না। বুঝা গেছি গা, আমার ঠাকুর জি তোমারে দিও না করছে। দিতলেই বাদ দে না, আসল রেজাল্টের কথা ক। ভূপেন বাবু কি তোর শ্বশুরের কথাটা কইছে? ভূপেন বাবুর সেই সাহস আছে নাকি? আমি তো গ্যালাস ভর্তি কইরা দুধ লইয়া তারে প্রস্তাবটা দিয়ে আইলাম। তুই নিজে কইছস? হ্যাঁ, কি কয়? হ্যাঁ না তো কিছুই কইল না, তবে ফেস কাটিং দেখে মনে হয়েছে রাজি না। আর ফেস কাটিং এর কথা না ভুলা জায়গা। ওই একটা কথা আছে না যে ওই যে মৌনতাই সম্মতির লক্ষণ, তা আমি ওইটাই ধরে নিলাম। হ্যাঁ, যখন না করে নেকা তাহলে মনে কর হ্যাঁ রাজি। কি কাজ? আমার শ্বশুর নয় রাজি ধরে নিলাম দাদা, কিন্তু আসলটাই রাজি হইব কিনা আমি তো এই চিন্তায় আছি। ও আবে, তুই ওর কথা কইস না তো, ওর নামটা লইলি না লগে লগে আমার টেনশন মাথায় ঢুকে জায়গা। আমি অবশ্য একখান কথা আগে থেকে ঠিক করে রাখছি, রাজি হইলে ভালা, না হইলে অসুবিধা নাই। জোর করে তুইলা কালী মন্দিরে লইরা মারে সাক্ষী রেখে মালা বদল করে নেব বাস। মানুষের মুখে শুনেছি ফাঁসির আগে দুধ, রসগোল্লা, ফলমূল খাওয়া দেয়, আর আমাকে এক গ্লাস দুধ খাওয়ার যে খবর শোনা দিল সেটা তো ফাঁসির চাইতে কোনো অংশে কম না রে ভাই। আরে ভাই, মাত্র তো হুকুম হয়েছে, তোমাকে তো ফাঁসি দিয়ে দেয়নি। এত অস্থির হচ্ছ কি জন্য? ধরবির গেলে তো তোমার ভাগ্য ভালোই। তুমি না কইলে ফাঁসির আগে মানুষে রসগোল্লা দুধ খাওয়ায়, তো হুকুমের আগেই তো তুমি গিলাস ভর্তি দুধ পাওয়া গেছাও। দেখলে তো নজর, তুমি কেমন হিংসুক মানুষ। আমি এক গ্লাস দুধ খাইছি, এটাই তোমার সহ্য হচ্ছে না। আমার সহ্য হচ্ছে কিনা সেটা খোঁজ নেওয়ার আগে তুমি কও, এক গ্লাস দুধ পুরা খায়া তুমি সহ্য করবার পারিস তো? তোমার পেট ঠিক আছে তো হারাধন? তুমি কি আমার বন্ধু নজর? একদিন তোমাকে বন্ধু মনে করে কি আমি ভুল করেছি? আমাকে সন্দেহ করতিস হারাধন? আরে বন্ধুর জন্যেই তো তোমার শরীরের খোঁজ খবর নিচ্ছি। এই বয়সে পেটের উপরে হঠাৎ করে বেশি চাপ পড়লে সমস্যা হইবার পারে না? আমার পেটের উপর চাপ পড়ে নাই, চাপ পড়েছে তোমার মগজের উপর। আমার এক গ্লাস দুধ খাওয়ার খবর শুনে তুমি জ্বলে পুড়ে মরতে চাও, তাহলে আমার এত বড় সর্বনাশের খবরটা তোমার ওই এক গ্লাস দুধের মধ্যে ডুবে যায় নজর। ঠিক আছে, ঠিক আছে, কইলাম না তোমার দুধ খাওয়ার কথা। তুমি যদি গিলাস গিলাস দুধ খায় সহ্য করবার পারো, খাও রে ভাই। উপরওয়ালা তোমার খাওয়ার ভাগ্য দিছে, তুমি খাও। কিন্তু আমাক তুমি কও, তোমার কি এমন বাণিজ্যের জাহাজ ডুবে সর্বনাশ হইল হারাধন? ওই এক গ্লাস দুধ ছাড়া তুমি আর কোনো কথাই শোনো নাই, তাহলে এতক্ষণ কি পেঁচাল পারলে পাবে? আমি তোমার সব কথাই শুনিছি রে ভাই, কিন্তু সর্বনাশটা কোনখানে সেটা তো খুঁজে পেলাম না। আমার শিবানীর উপর ওই ডাকাতের বাচ্চার নজর পড়েছে, সে বিয়ের জন্য প্রস্তাব দিছে। এই কথা শোনার পরেও আমার সর্বনাশ তোমার বাতি জ্বালায় খোঁজা লাগতেছে। আরে আশ্চর্য, এর মধ্যে সর্বনাশের কি দেখলে তুমি? বিনে পয়সায় মেয়ে বিয়েদের একটা সুযোগ পাইছাও, শিবানীর বিয়ে দিতে সমস্যা কি? আরে পাত্র তো ভিন জাতেরও কেউ না, যার ভয়ে তুমি ঘর থেকে সকাল বিকাল বাইরে হইতে পারতেছো না, সেই যদি জামাই হয়ে যায় তাহলে তো সকাল বিকাল তোমাকে সালাম করবি। সবচেয়ে বড় কথা,
সারা জীবনে তোমার বাড়িতে ডাকাতিরও ভয় থাকলো না। চুপ করো নজর। আমার জামাইয়ের গুণের বর্ণনা আমি তোমার কাছে শুনতে চাই না। একদিন জেনে আসি শিবানী খালি আমার মেয়ে না, তোমারও মেয়া। আমি কিনা ভুল জেনে আসি, তাহলে আমার মেয়ের জীবনের এত বড় সর্বনাশের বুদ্ধি তুমি আমার দিবার পারত না। তার আগে আমাকে একটা কথা কত হারাধন, তুমি কি শিবানীক বিয়ে শাদী দিবে না করেই সিদ্ধান্ত নিছাও? বিয়ে দেওয়ার আমি কিটা, যদি বিধাতা লিখে থাকে তাহলে তুমি জগা ডাকাতের বিয়ের প্রস্তাব শুনে সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল কয়া অস্থির হচ্ছ কিসের জন্য? সেটাও তো তুমি ভাগ্যের উপরে সাইডে দিলেই সব মিটে যায়। মিটে যায় কলি মিটে যায় না নজর। তুমি কি মনে করো বিধাতা যদি ওই ডাকাতের বাচ্চার সাথে শিবানীর বিয়ে লিখেও থাকে আমি কিনা হবে দেব? বিধাতার ছায়া যদি তোমার ক্ষমতা বেশি হয়ে থাকে তাহলে তুমি নাই দিবার পারো, সেটা তোমার আর বিধাতার বিষয়। রাগ হয় না হারাধন, তুমি আমাকে একটু ঠান্ডা মাথায় কও তো, জগৎ তো তোমাদেরই জাতির সওয়াল, তা বিনে পয়সায় বিয়ে এটা? আরে ভাই বারবার এক কথা কয়ে না তো, বিনি পয়সায় বিনি পয়সায়। মাংনা পালি তুমি আলকাতরাও খাবার পারো, তাই বলে কি বিশ্ব খাবার বেরবে না? খাওয়া উচিত। তোমার মতন কিপটে মনে কয় মাংনা পালি বিশ্ব খাবার পারে, আমি তো কিপটে না। না 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 না, তুমি তো দাতা হরিশ্চন্দ্র, এ নিয়ে আমি তর্ক করবে চাই না। আমি খালি কবের চাই বিষ তোমার খাবার করছে কিনা। মাঘ না যদি তুমি বিষটা পায়েই থাকো, সাথে সাথে ছুঁড়ে ফেলে দেওয়ার দরকারটাই রাখি। আরে বিষ তো মানুষের কামে লাগে, পোকামাকড় মারার জন্যে, ভুয়ে ছিটানোর জন্যে। আরে বিষ তো মানুষের উপকারেও লাগে। বিষ উপকারে লাগে তাই কয় ডাকাইত না। আর সব কিছু বাদ দিলাম, ওই ডাকাতের জীবনের কোনো ঠিক ঠিকানা আছে? কখন কিটা ফটাস করে মারি দিবি তার নাই ঠিক। আর তার সাথে মেয়ের বিয়ে দিয়ে তুমি আমার মেয়ে বিধবা করবার কও? কোনো বাপ কি মেয়ের বিধবা বেশ দেখবার পারে নজর? আম্মা, এই চাবিটা আপনার কাছে রাখেন। বসো বৌমা। এইবারে মানুষের কথা যদি এত মন খারাপ করবে যাও তাহলে তো টিকপারি পারবে না। এখন বুঝতে পারতেছো তো কেবা করে আমি সারাটা জীবন পার করতেছি? না আম্মা, আপনার মতো করে আমি সারা জীবন পার করবে চাই না। চাবিটা ধরেন, নেন। চাবি যদি ফেরতই দিবে তাহলে আর আমার কাছে কে? যার চাবি তাক ফেরত দিয়ে দাও। আব্বাক ফেরত দিবের গেলাম, সে তো চাবিটা নেয় নাই আম্মা। ফেরত নেয় নাই? কও কি? যেই চাবি নিয়ে বাড়িতে এত কিছু ঘটে গেল সেই চাবি সে ফেরত নেয় নাই? সে তো ফেরত নিলই না, তার হয়ে বহন নিবের গেল, তাকেও ধমক দিল। আল্লাহ জানে আবার কি কুমতলব আসতেছে। যা ইচ্ছে করুক আম্মা, আমি আর তাগারে মতলবের মধ্যে নাই। এ নেন, আপনি চাবিটা ধরেন। তুমি যে এত সহজে হাল ছেড়ে দিবে বৌমা সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। ফজর আর নহরের কোনো দাম তো এই বাড়িতে নাই। ভাবেছিলাম তুমি আর রেশমা যদি সোজা হয়ে খাড়া হও। আব্বা আর বহরের কথায় আমি কিছু মনে করিনি আম্মা, কিন্তু গুল্লা ভাই সে কি করল? যার উপরে ভরসা করে আমি এক কথায় আপনার বেটাকে বিয়ে করে এই বাড়িতে আইছি, সে এক কথায় চোখ উল্টায় দিল। কার উপরে ভরসা কর? গুল্লা যে কিসের জন্য এরকম করতেছে আমি কিন্তু কিছুই বুঝতেছি না। তোমার শ্বশুর আর বহর তো এতদিন বিনা ঢোলে নাচেছে, এখন গুল্লা যদি তাগারের পক্ষে খাড়া হয়ে ঢোলে বাড়ি দেয় তাহলে তো তাণ্ডব নৃত্য শুরু হয়ে যাবে। এগুলা খাড়া করছি, আমার কথা গ্রাহ্য হচ্ছে না, তাই না? আমি যে কইতেছি আমি ব্যস্ত, হে কথা গ্রাহ্য হইতে আছে না? নাকি তোকে কথাই গ্রাহ্য করা লাগবে সবসময়? আমার কথার কোনো দাম নাই? বিরাট অফিসার হয়েছে না, মনে হচ্ছে ট্রেন ছাড়িয়ে যাচ্ছে। হয় ট্রেন ছাড়িয়ে যেতে আছে। যাক ট্রেন ছাড়া, তোর ট্রেন আমি ফেল করাই ছাড়মু, তোর সাথে আমার বোঝাপড়া আছে। ভালো,
কি বোঝাপড়া? বাইর কর, তুই খাতা কলম বাইর কর। মহে মহে কোনো হিসাব নাই, গরমে লয়ে যেতে পারে। আর বিদ্যা তো ক্লাস 4 তোমার। খুব বিরাট বিদ্যানালা হয়ে গেছিস, নকল করে 2 নাম্বারি করে সার্টিফিকেট জোগাড় করেছিস, আবার লাট সাহেবগিরি করিস না। তোর সাথে বোঝাপড়া করতে আমার কাগজ কলম লাগবি না। আরে বাবা, তুই তো মেলা খবর রাখো। তো এত খবর পেটের মধ্যে লইয়ে তুই ঘুমাও কেমন তারা? তোর বউরে কইছো খবর? চুপ করে থাক, আমার বউরে নিয়ে তোর ইয়ার কি করা লাগবি না। এখন তুই কোন সাহসে তুই আমার বউরে অপমান করেছিস? তোরা দুইটা বিয়ে করছো, সেই জানি মুখ্যমন্ত্রীর বোন বিয়ে করছো দুইজনে। কথা কওয়ার আগেই হেরা অপমান হয়ে যায়। কয়েকদিন আগে তোর ছোট ভাইয়ের বউর অপমান লইয়া নানান কাহিনী গড়িয়ে গেল, আর আবার তুই আমার পিছনে পিছনে তারাই বেড়াইতে আসো। ওটা তাইরার মানে কি দেখেছিস? আমার নরম পায়ে তোর গিরাজ জানে না। উল্টাপাল্টা কথা কয় খুব অভ্যাস হয়ে গেছে, আর সেই অভ্যাসে তুই আমার বউকে উল্টাপাল্টা কথা কইছিস, আর তাও বহরের দালাল হয়। আমার ইচ্ছে হয়েছে, আমি কইছি যা যা। তোর যদি সামর্থ্য থাকে তা তুই কিছু কর। একটা কাম কর, তোর বুদ্ধি দিতেছি, তুই যা জগা ডাকাইতের কাছে যা, যাই আমার নামে বিচারতে যা। খুব এবার ডাহাতের ভয় দেখাচ্ছিস না? ডাহাতের দলের নাম লেখা যা খুশি তাই করে বেড়াচ্ছিস, আমি বুঝি না। বিয়ে করে তো ভালো বুঝদার হয়েছে, খুব ভালো লাগতে আছে, অনেক বুদ্ধি হয়েছে তোর। তাহলে হন, আর একটা বুঝের কথা তোরে কই। তুই আর তোর বিশ্ব সুন্দরী স্ত্রী রে যে ঘরে আমি শেল্টার দিছিলাম, ওই ঘরের দখল আমি এখন বুঝে গেছি। সুতরাং ওই ঘরে থাকতে হইলে আর আমারে কিছু জিজ্ঞানের নাই, মূল যে মালিক মানে মামা, তার লগে আলাপ আলোচনা করো। তোর হইতে আব্বা। আমার নরম পায়ে তোর গিরাজ জানে না। উল্টাপাল্টা কথা কয় খুব অভ্যাস হয়ে গেছে, আর সেই অভ্যাসে তুই আমার বউকে উল্টাপাল্টা কথা কইছিস, আর তাও বহরের দালাল হয়। আমার ইচ্ছে হয়েছে, আমি কইছি যা যা। তোর যদি সামর্থ্য থাকে তা তুই কিছু কর। একটা কাম কর, তোর বুদ্ধি দিতেছি, তুই যা জগা ডাকাইতের কাছে যা, যাই আমার নামে বিচারতে যা। খুব এবার ডাহাতের ভয় দেখাচ্ছিস না? ডাহাতের দলের নাম লেখা যা খুশি তাই করে বেড়াচ্ছিস, আমি বুঝি না। বিয়ে করে তো ভালো বুঝদার হয়েছে, খুব ভালো লাগতে আছে, অনেক বুদ্ধি হয়েছে তোর। তাহলে হন, আর একটা বুঝের কথা তোরে কই। তুই আর তোর বিশ্ব সুন্দরী স্ত্রী রে যে ঘরে আমি শেল্টার দিছিলাম, ওই ঘরের দখল আমি এখন বুঝে দিছি। সুতরাং ওই ঘরে থাকতে হইলে আর আমারে কিছু জিজ্ঞানের নাই, মূল যে মালিক মানে মামা, তার লগে আলাপ আলোচনা করো। তোর হইতে আপনার বোঝাপড়াটা এখন খুব সহজ হয়ে গেছে। শিবানী, সারাদিন বাড়ির মধ্যে বয়ে থাকো কে? একটু বেড়াইবার বেড়াইবার যাইবা, মন্দির ভালো লাগবো তো। আমি সারাদিন বাড়ির মধ্যে বসে থাকি কিসের জন্য, সে কথার উত্তর পরে দিচ্ছি। আমার কিসের জন্য নাম ধরে ডাকা হচ্ছে, আর আমি যে এত করে করছি, তারপরে আমার কিসের জন্য তুমি করে কথা কওয়া হচ্ছে? আরে শিবানী ছাড়া আর কোনো সুইট নাম আছে তোমার? থাকলে কও না, তাহলে তো আমি ওই নামেই ডাকুম। আমার কিছু কয়ে টাকা লাগবে না। ইরাম, আমাদেরকে এরকম করে টাকা হচ্ছে কিসের জন্য? আমি কিন্তু চোখ দুটো গাইলে দিবনি। টাকায় কিছু কিন্তু আমি মানবো না নি। আরে তুমি যদি আমার চোখ উপরে লও, তা তো আমি তোমার কিছু কমই না, আমি তো খুশি। আমি তখন আন্দায় যামুগা, তুমি আমার হাত ধইরা ভবিষ্যতের পথে লিয়ে যাইবা। উরি বাপরে, ওনার হাত ধরার জন্য কে জানি কাটাকাটি করছে। ও মা, তুমি আমার হাত ধরনের লোকে কান্দাকাটি করবা কে লেগা? আমি তো তোমার হাত ধরনের লোকে কান্দাকাটি অস্থির। রাম, এসব কি হচ্ছে? আর এসব কি কথাবার্তা কওয়া হচ্ছে? এবার কিন্তু সত্যি সত্যি আমি মাথার উপরে বাড়ি মারি দিব। আপনার বোনের দিয়ে আমার বাবা কি কথা কওয়া হয়েছে?
বাবা মানে আমার শ্বশুর, হ্যাঁ তোমার কিন্তু কিছু কয় নাই? হাই ভগবান, মুখের আসপত্তা আমার বাবা শ্বশুর করা হচ্ছে কিসের জন্য? আমি যদি মুখে ঝাঁটা দিয়ে ভাঙিয়ে না দিতে। থামলা গেলা জাটার বাড়ি মারবা, মারো, আমার তো কোনো অসুবিধা নাই। তবে একটা কথা তোমার আমি সোজা সাপটা করে দিই, তুমি যতই আমার উপর বিলহ, আমি তোমার ভালোবাসা ফেলাইছি। ইংরেজিতে কইলে আই লাভ ইউ। আই লাভ ইউ লেগে আমি দুনিয়ার সব কাম করা পারি, তোমার তুলে যাব পারি, মাগার এইসব আমি কোনো উড়াউড়িতে যাবার চাই না। আই লাভ ইউ দিয়ে তো মনটা জয় করবার চাই। সিধা কথা, আমি তোমার চাই। তোর ওষুধে যে এরকম কামবিরে করলা, আমি তো চিন্তাই করে পারিছিলাম না। ডাক্তার হিসেবে তো কোনোদিনই খারাপ আছিলাম না। ওষুধ যা দেয় এতে কাম না হওয়ার কোনো চান্স নাই। খালি তুই এই জিনিসটা বোঝো না এতদিন। তুই এসব পুরেন কথা মনে করিস না তো ভাই। তোর চিকিৎসায় কাম হলে কি হবি ক? আব্বা তো তোর চিকিৎসা নিল না। তুই চিন্তা করে দেখ, চুমকি নিজে পায়ে হাইটে এসে চাবি ফেরত দিবার চাইলো, আব্বা সেই চাবি ফেরতই নিল না। কও কি মামায় চাবি ফেরত নেয় নাই? তাহলে আর করছি কি? আরও কি যেন কইল, কয় একবার কাদের তে জোয়াল নামাইছি তো নামাইছি, সেই জোয়াল আর কোনোদিন কাঁধে তুলবো না। দেখ মামায় মুরব্বী মানুষ যেটা ভালো মনে করছে করছে। কিন্তু চুমকি পোষাই পাই গেল না। তুই আমি দুইজনই তো ফলস হয়ে গেলাম রে। বাদ দে, এখন তোরে যে কথাটা কমু মনে করতে আসছিলাম, ওই মামার লগে আলাপ আলোচনা করিয়া তোর কামটা শেষ করার ব্যবস্থা কর। ছোট ছোট বিষয় নিয়ে সময় অপচয় করিস না। কিন্তু বেশি জোরাজুরি তো করে পারতেছি না, তাহলে পরে আব্বা আব্বার মনে করবে না যে সম্পত্তির লোভে আমি জোরাজুরি করতেছি। ওরে জোরাজুরি যদি একটু করা লাগে তাই কর। তোর কামটা যত হকাল হইবে আমি তত হকালে এনতে বিদায় দিতে পারবো না। আমি তো প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে কিন্তু ইঙ্গিতের ভিতর দিয়ে কিন্তু আব্বাকে বুঝানোর চেষ্টা করতেছি। আমি তো তোর ভাগের কথাও তুলেছিলাম রে। কি করে মামায় রাজি হয়েছে? রাজি? তোর কাছে মিথ্যে কথা কম না রে গুল্লা, আব্বা তো রাজি হয় নাই। আব্বা আরও কইল কি জানিস, কয় কি যে প্রেম করে বিয়ে করলে পরে নাকি সম্পত্তির ওয়ারিশ খারিজ হয়ে যায়। আচ্ছা, আমার ঘরে ফুবু নাকি তোর আব্বার সাথে প্রেম করে বিয়ে করে বরিশাল চলে গেছিল, সেই জন্য নাকি তার কোনো সম্পত্তির ওয়ারিশ হবি না। তুই চিন্তা করি দেখ, প্রেম করে বিয়ে করলে সেটা অপরাধ। আমি তো মাঝে মাঝে এই অপরাধের কারণে, এই ভয়ের কারণে তো জীবন ওই প্রেমের রাস্তা দিয়ে হাঁটি। কেন সর্দে কিসব শুনতেছি? তুই কি শুনিস তো আমি কব কেমন করিয়া? না, কি সব নাকি ঘটনা ঘটতেছে। ন্যাকামি করিস না তো, মেজাজ মজ্জি কিন্তু খুব খারাপ আছে মিলন। ও মেজাজ খারাপ করার তো কোনো কথা না রে সর্দি। শুনলাম মানুষ তোরে নানা ধরনের উপহার সামগ্রী প্যাকেট করে হাতে তুলে দিচ্ছে, তুই আবার হাসি মুখে সেই উপহার সাদরে গ্রহণ করতেছিস। তোর মনে করে হিংসে হচ্ছে? আমার হিংসে আর কি আছে? এই মানুষটা সুযোগ পেলে সবাই উপহার দেয়, সে চোরই হোক আর ডাকাতি হোক। আজ জন্মে ভগবানের কাছে কান্নাকাটি করিস, তোর জন্য মেয়ে মানুষ হয় জন্ম হয়, তখন বুঝবু মেয়ে সালের কত সুখ। সুখই তো, খাম কাজ তো কিছুই করা লাগে না। এ ছোটবেলাতে বাপের ঘাড়ে বসে খাওয়া আর বিয়ের পরে স্বামীর ঘাড়ে। হয় হয়, আমরা জন্মের পর থেকে বাপের ঘাড়ে বসে খাচ্ছি, আর তুই মনে কর জন্মের পর থেকে মায়ের পেটের থেকে পড়ে থেকে নিজে কামাই রোজগার করে খাচ্ছু। তোর কথা শুনলে পারে মনে হয় কি ঝাঁটা দিয়ে তোর মুখে যদি ছেঁচে দিতে পারতাম তাহলে গায়ের আগুন নিপত। খালি বেটা ছাল হওয়ার সৌভাগ্যে তুই আমার মাইস্তে তুই ভাই হয়েও আমার বাপের সম্পত্তির বেশি দাবিদার হয়ে যাস। সেই তুই আবার আমার সুখ খুঁজতেছু।
এই কথায় কথায় ঝাঁটা মারতে চাচ্ছিস কেন রে সর্দি? আমার অমঙ্গল হয় না? ডাকাত বিয়ে করতে চাইছে অমনে মনে হয় তোর ক্ষমতা বেড়ে গেছে। মিষ্টি কথা কইয়ে সর্বনাশ করে চলে যাবে, খুঁজেও পাবি না। নচ্ছার চাকরি করে কম মুখের চাইতে কথা বড় হয়ে গেছে, তাই না? খুব মুখের হাসপাতাল হয়ে গেছে। যা মুখে আছে তাই কয় কাজ যাচ্ছু। এত হাসপাতাল কোন জায়গা থেকে পাস? মুখ ছেড়ে দিব জানিস পড়াবে না। যা মুখে আছে তাই কয় কাজ যাচ্ছু। আমার সকলে মিলে আমার পাগল করার বুদ্ধি পাইছে। উচিত কথা কতে গেলে তখন গালে চড় মারিস, তাই না? আমরা মনে হয় কিছুই জানি না। ডাকাতের সাথে তো সকাল বেল বসে ফুচুর ফুচুর করিস, লজ্জা করে না? আমি তখন করতে যাই তখন মানে দোষ হয়ে যায়, তাই না? তোমাকে এখানে আসবার কইছি কিটা? না, কেউ আসবার কয় নাই। আমার ভালোবাসাই তোমার কাছে আমাকে টাইনে নিয়ে আইছে। আম্মাকে এত করে কলাম আসার জন্য, সে আসলই না। তুমি আব্বার কাছে কি কইছাও? আমি কিসের জন্য এখানে চলে আসছি? না, ঘটনা যেটা ঘটেছে তাই তো কইছি রেশমা। ও, আব্বার কাছে শুনলাম আমাদের বাড়ির ঘটনা বলে কোনো কিছুই তার কাছে কওনি। চুপ করে থাকো। তোমাকে আমি আসার সময় কি কইছিলাম? কইছিলাম না তোমার মুখটা আমার দেখার ইচ্ছে করতেছে না? তাহলে রাত না পোহাতে এখানে চলে আসলে কিসের জন্য? ওই যে কলেম যে ভালোবাসা। তোমার ওই ক্যালানে ভালোবাসা দেখাবার এসে তো খুব উপকার করিসাও। আব্বার কাছে সব কথা কয়ে দেওয়ার মান সম্মান কিছু থাকলো? আব্বা কি মনে করতেছে কত? আমাদের বাবার মান সম্মান এই গ্রামে কতটুকু আছে গ্রামের সকলে সেটা ভালো করেই জানে। তাগের গুণ কীর্তন তোমার আব্বার কাছে কয়ে কতটুকুই বা নষ্ট করেছি আমি। বলেন তো, আপনি হচ্ছেন বুদ্ধিমান মানুষ, সেই জন্য আপনার কাছে তাই মনে হচ্ছে। আপনার কাছে আপনার বাপ ভাইয়ের মান সম্মান না থাকবে পারে, কিন্তু আমার কাছে আমার শ্বশুরবাড়ির ইজ্জত বলতে একটা কিছু আছে। আমি আব্বার কাছে সব কথা চুপায় রাখলাম, আর উনি আইসে যাও তোমার চোখের সামনে থেকে, তোমাকে আমার দেখবার ইচ্ছা করতেছে না। তাহলে তো মনে করে যে আমার ভুলই হয়ে গেছে রেশমা। কি করব কও, তুমি চলে আসার পরে আমার মাথাটা একদম গড়বড় হয়ে গেছে। এই জন্যই মনে হয় আব্বার কাছে সব কথা আমি কয়ে দিয়েছি। রেশমা, তুমি সারা আমার জীবনটা একেবারে অন্ধকার। চলো না আমরা বাড়ি চলে যাই। আসো আসো। রেশমা, আমার বলছে, তাই না? না কি আর খবরে, বয়স আমার বড়, নাহলে আমার গায়ে চল মারে কিন্তু বারবাতি পারিস না। হ্যাঁ, শালা তার উপর মহিলা মানুষ, এসব দায় ফাজ কি আমার কাছে টেন? হ্যালো বাবু, কি সারা গরুর মতো কোথায় চলছেন আপনি? আমি কনে যাচ্ছি সেটা কি আপনার কাছে জবাব দিয়ে করতে হবে না? ওরে বাবা রে, কি যে ভয় লাগতে আছে জানেন, খুব ভয়। আপনার মেজাজে কি জ্বর আসছে নাকি? শালা মেজাজা তো হাই। ডাগুল্লা তো মেজাজটা কিন্তু সত্যি সত্যি হাই হয়ে আছে। এখন আজারে কথা কয়ে আমার হাই মেজাজের কাঁটাটা ওই লাল দাগে ছুঁয়ে দিয়ে না কয়ে দিলাম। সরে দাও। ও, তা মেজাজের কাটা এখনো লাল দাগ ছয় নাই। ভালো, তাহলে কোনো সমস্যা নাই, তোমার লোকে কথাবার্তা কওয়া যায়। কি কও? গুল্লা তো আমি কিন্তু করছি। আহারে, আমি বুঝতে পারছি জিনিসটা। ওরে বেটা, মেজাজ তো আমারও খারাপ। মেজাজ ভালো করার জন্যই চিন্তা করলাম যে যাই একটু শালাবাবুকে দেখে আসি, আর তার সর্দির সঙ্গে যদি একটু দেখা হয় তাহলে মনটা ভালো হয়ে যাবে। ও, ভালো কথা। তা তুমি তো মেলা দিন হয়ে গেছে আমারে মিষ্টি করিয়ে জামাইবাবু করে ডাক দাও না, একটু কোকিলের মতো ডাক দাও দি। জামাইবাবু, জামাইবাবু কও। এইসব রবীন্দ্রসঙ্গীত গান গা বাদ দেন গুল্লা সাহেব, পারলি ভাটিয়ালি ধরেন। মানে আসল জামাইবাবু ডাকার রিয়াকশন কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে ডাকাত, ডাকাতের হাতে প্যাকেট প্যাকেট গিফট আসতেছে, সাবানা ববিতার মতো প্রেমালাপ চলতেছে। এখন খালি ওই 7 পাক ঘুরা বাকি। তোমার না বস হয়, চোর ডাকাতের রাজত্ব কায়েম হয়ে গেছে।
কি ব্যাপার শাহজাদা? দূরে খাড়ায় কি দেখতেছেন? কাছে এসে দেখেন। আমার বাপে ফকির বানা দিয়ে আমাকে শাহজাদা করে ডাকা হচ্ছে, তাই না? তালি না হয় ফকিরের বেটা করে ডাক দিচ্ছি। এদিকে আসেন ফকিরের বেটা। এত ডাকাডাকি করা হচ্ছে কিসের জন্য? আমার বাপের সবকিছু চাবি তো তোমাদের হাতেই। হারাধন কাকার বাড়িতে নিয়ে আইছে এক পুষিয়ে ডাকাত, আর আমাদের বাড়িতে তুমি নিয়ে আইছে এক মহিলা ডাকাত। তোর বাপেক তো বৌমা চাবি ফেরত দিবেরই গেছিল, তুই নিজেই তো সাক্ষী। সে নেয় নাই কে? নেয় নাই কিসের জন্য সেটা তুমি বুঝতে পারতেছ না আম্মা? এই ঘটনায় আমার আব্বা মনের ভিতর যে আঘাত পাইছে, আমার মনে হয় আমার আব্বা সেই আঘাত কোনোভাবে ভুলতে পারতেছে না। এনে তাহলে তুই ধর। আমি চাবি নেই কেবা করে, ভিতরে মালপত্র কতটুকু কি ছিল তার অবস্থা কি সেটা দেখে না শুনে আমি চাবি নেই, তাই না? আমাকে বোকা পাইছাও। তুই চাবি নিয়ে খুলে ভালো করে পরীক্ষা করে দেখে। তাছাড়া তোর বাপের সম্পত্তির আগে পিছে মালিক তো তুই হবু। এবার করে কথা করছে, মনে হচ্ছে অন্যের বেটা তোমার স্বামীর সম্পত্তির মালিক হচ্ছে। আমি তো সেটা মনে করতেছি না, বরং মনে করতেছি তুই সম্পত্তি পাওয়ার পর আমাকে মা কয়ে স্বীকার করিস কিনা, সেটাই ভয় করতেছি। সেই ভয় যে তোমার নাই সে কথা তো আমি তোমাকে আগেই কইছি আম্মা। তোমার ভাত কাপড় খুরাকি যা যা লাগে আমি তোমাকে দেবো, আমি গ্যারান্টি দিছি, আমি তোমাকে কথা দিছি। তোমার সুমতি দেখে আমার খুব ভালো ঠেকতেছে আম্মা। সেই পথেই তুমি আসলে আব্বার মাথার চুলগুলো ঝরে যাওয়ার পর। কে মিলনের সর্দি? কাম কাজ নাই, বই রইছ? টুগারের নেতার বোন কামে থেকে ছাটাই করে দিছে, জানিস না? ভালোই তো, কাম কাজ ছাড়া যদি হুয়ে হুয়ে খাওয়ান পাও, খারাপ কি? কি ঠিক কইছি না মিলনের সর্দি? হয়, বসে বসে খাওয়ার জন্যই তো মেয়ে মানুষ করে জন্ম দিছে ভগবান। সব কিছু দখল করে নেওয়ার জন্য এরকম ব্যবহার করছে। দখল আগে হয়ে যাক সব কিছু, তারপর দেখিস দাসীবাদীর মতো ব্যবহার শুরু করে দিছে। আচ্ছা, এখন কথা মনে পড়ল, তুই আমার কিসের জন্য মিলনের সর্দি কয় ডাকিস? আমার নিজের কোনো নাম নাই। নাম ধরে তো তোমার ব্যক্তি বলায়, আমার দ্বারা মিলনের সর্দি কইতে ভাল লাগে, আমি কি করব? ওসব দুষ্টেমি বুদ্ধি মাথায় থেকে ঝেড়ে ফেলা যা। এত মানুষের বিয়ে দিয়ে নিয়ে আসিচ্ছ, নিজের জন্য এখন ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে ঘরে নিয়ে আয়। আমার কথা বাদ দাও, তোমার একটা কথা জিজ্ঞাসা রাঘবা। তুই কি জিজ্ঞাসা করবো আমি জানি, ও কথা শুনলে পরে আমার এমনিতেই রাগ হয়। দর্শক, এবার আপনারা 100 পর্ব দেখতে যাচ্ছেন। এই 100তম পর্ব আপনাদের কেমন লাগে সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকলাম। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আরে সাইল রে, আরে আরো 2-4 জনে ডাক দিয়ে নিয়ে আসো, টানালি পরে অক্তে যে পরিমাণ চাল যাওয়া ধরেছে তাতে তোমাদের পক্ষে তো এই চাল টানি নিয়ে যাওয়া সম্ভব না। আমি আপনার চাইল ডালের সিন্ধুকখান দেখতে পাইছি আব্বা। দেখো দেখো,
আমার ঘরে তো 10 কেন সিন্ধুক আছে। তোমার শাশুড়ির কাছে গপ্প শুনিছো না? সে তো পাল্লি পারে গপ্প দিয়ে ডাকাইত ঘরে ডাইকে আনে। ভুল হয়ে যাচ্ছে তো। এই তুমি আমার কথা কয়ে ভুল করাই দিচ্ছ, চুপ করে থাকো। আপনার চাল ডালের সিন্ধুকের চাবিখানে একটু দেখি তো আব্বা। চাবি দেখার কি আছে? দেন না আব্বা, চাবিটা একটু দেখি। চাবিটা একটু দেখি? চাবি দেখা করে একেবারে গলা শুকনো হচ্ছে কেন? নকল চাবি বানানোর ইচ্ছে আছে নাকি? নাও দেখো। চলেন আম্মা। চলেন আম্মা মানে? আমার চাবি? চাবিখান এখন থেকে আম্মার কাছে থাকবি আব্বা। সে হচ্ছে ঘরের লক্ষ্মী, চাবিখান আপনি তার কাছে না দিয়ে নিজের টাকে করে ঘুরে বেড়ান, কেমন দেখা যায়? আমার সাথে বেশি চালাকি করবে না কয়ে দিলাম, খুব খারাপ হয়ে যাবে। ভালো ভালো চাবি আমাকে দিয়ে দাও। বাড়িতে আসতে না আসতে একেবারে ষড়যন্ত্র শুরু করে দিতাম। কোনো ষড়যন্ত্র নাই আব্বা, আপনি সকলে না খাওয়ায় কিসের জন্য চাল ডালের বাক্সের চাবিখান নিজের টাকে করে ঘুরে বেড়াবেন কোন তো? আপনার খিদে লাগবে না পারে, আর সকলের তো খিদে লাগে তাই না? আম্মা আপনি দেরি করতেছেন কিসের জন্য? চলেন। দেখো তো ভালো আসছে না কিন্তু আমার বাড়িতে ডাকাতি করবার আইছো। এই তুমি কেন কথা করছো না কেন? আমি তো একটা আমার তো কাণ্ড বাঁধানো লোকাই দিচ্ছি। আরে বহর রে, এই দেখ আমার বাড়ির সব কিছু লুট হয়ে গেল রে। এই বহর রে। হারকিপ্টে নাটকের 100তম পর্ব উপলক্ষে আপনাদের শুভেচ্ছা। এই নাটকের পরিচালক লাভলু ভাই, নাট্যকার বৃন্দাবন দাস এবং আমরা যারা একসঙ্গে অভিনয় করেছি এবং ক্যামেরার পেছনে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। কোথায় আসলাম? বিয়ে বাড়ি, নীরব, লোক সংখ্যা থেকে 0। কি করো শিবানী? আমি কি করি তা তোর কি? তুই কিসের জন্য আইসু, কি স্যার সেই কথা কর। ওরে কিছু চাইলে যে পাবো না এত জানি। ভাবলাম মেলনের সর্দির কান্দাকাটি থামছে কিনা একটু দেখেই। তা কি বিয়ে বাড়ির লোকজন কই? শুনলাম মিষ্টির এককালে বন্যে বইয়ে যেতেছে এ বাড়ির উপর দিয়ে। মেলনের সর্দি মিষ্টি কি একলা খাইলে হইবে? মগো খাওয়ান লাগবে না? তামাশা দেখতে পেরেছু তাই না? আমার ঘরে কোনো সর্বনাশ হলে তো করে মনের মধ্যে ফুটতে লাগে। হ্যাঁ এই মিলনের সর্দি, এই কথাটা কিন্তু তুমি অনেক ফালতু বললা। আমার কিন্তু জিনিসটা খুব খারাপ লাগছে, আঘাত লাগছে মনে। আমি আরো তোমার দুঃখে দুঃখিত হয়ে আসলাম, ভাবলাম যদি কান্দাকাটি এখনো না থামে তাই গায়ে মাথায় একটু হাত বুলেই সান্ত্বনা দেবো। তুমি উল্টো আমারে অপবাদ দিতে আছো। তো কি দুপুরে টিফিন করছো? কে রে তুই বাড়ির মধ্যে ঢুকার পর থেকে আমাকে কি করে ডাকুচ্ছু? কত আরেকবার? কে মেলনের সর্দি? তো মেলন তোমার সর্দি কইয়ে বলে না? তুই আমাকে মিলনের সর্দি করে ডাকবো কে? কে রে? এ মরামরি, আমার বাপ মা আমার কোনো নাম হয় নাই। তুই কিসের জন্য আমাকে মিলনের সর্দি কবু তাই ক? নামের চ্যাপ্টার তো কবেই পার হয়ে গেছি। তোমারে মেলনের সর্দি যে কি লিগে কই, আর কইলে আমার পরান্ডার মধ্যে যে কি আরাম ঠেহে বুঝে নি আর মোর আল্লাহ জানে। শোনো, আপন জন্যে মানুষ কি বললে ডাকে? ও গো, হ্যাঁ গো, অমুকের দিদি, অমুকের মা। মা বলার সিচুয়েশন তো এখনো তোমার আসে নাই, সেই জন্য দিদি বলতে আছে। মুখ পুরা তোর মুখের আমি শেষে দিব। ও তুই যদি আর কোনোদিন আমাকে মিলনের সর্দি কইছু তোর মুন্ডু আমি কাটে নিব। ও ভগবান, তুমি কার পাল্লাই ফেলাইলে? আমি কি পাপ করেছিলাম? লাজ লজ্জা কি কিচ্ছু যদি বিয়ে থাকে কেন তুই এখানে খাড়া রইছু কে? ওই যে পিছা পিছা মাপি দিলে যাবো না। নিবই তো পিছা পিছা তো নিবই। তুই আমার চোখের সামনে থেকে সরে যা মুখ পুরা। আর যদি তুই বাড়ির পর কোনোদিন আইছু মরা মরিয়ে তোর মুখে আগুন দিই। আরে ভগবান রে। আজ হারকিপ্টে নাটকের 100তম পর্ব প্রচার হচ্ছে। এটা অনেক আনন্দের বিষয়, বলার কোনো অপেক্ষায় রাখে না। এবং এই আনন্দের অংশীদার দর্শক আপনারা, কারণ আপনারা নাটকটি দেখছেন। আর কৃতজ্ঞতা নির্দেশক সালাউদ্দিন লাবলুর প্রতি, নাট্যকার বৃন্দাবন দাসের প্রতি। এই সাথে আমরা যারা একসাথে কাজটি করেছি, আমাদের কলাকুশলী
বা আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা সবার প্রতি। বলতে গেলে হারকিপ্টে নাটকে সবগুলো দৃশ্যই অনেক প্রিয়, অনেক ভালো লেগেছে অভিনয় করতে। তার মধ্যে একটি দৃশ্যের কথা বলি, সেটা ছিল সেই দৃশ্যে বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, মানে ওদের বাড়িতে আমি যাওয়ার পরে বৃন্দাবন দাস বিয়ে করে এনেছে তমালিকা কর্মকারকে, মানে চরিত্রে, মানে বাস্তব জীবনে না। তা আমাকে মিষ্টি দেওয়ার জন্য বলে নতুন বউ, এবং শিবানী মানে খুশি সেই মিষ্টি আমাকে খেতে দেয় না। তা এটা নিয়ে কিছু মানে ঝগড়া এবং কিপটামি আর কি, যেটা বোঝা যায়। তা সেটা অনেক মজার দৃশ্য ছিল। কেন মিলন, গুল্লা বাড়তে এতক্ষণ লাগে? প্লেট লাগবে না, তুই খালি হাতে নিয়ে আয়। বুঝছেন বৌদি, শিবানীর হাতে গুল্লার হাড়ি পড়িছে। ওই গুল্লার কারো বরাতে নাই। ও নিজেও খাবি না, কাউ খাইবেরও দিবি না, পচাবি, নষ্ট করবি তাও। এই তুই আগাম একটা কথা কয়ে দিচ্ছ না? খুব আগাম কর্নেল হয়ে গেছি। এই হাতের রেখাকে কোনোদিন আয়না ধরে দেখা লাগে রে? ওই শিবানী যে কেপটে বৌদি, তুই ওখানে গাছের তো একদিন পোকা খাওয়াটা আম পড়েছে, সে আমরা কেবলমাত্র ধরেছি, সে আমরা মানে যুদ্ধ বাধা দিল। ও মিলন ঠাকুর, রসগোল্লা কই? হ্যাঁ সত্যি কয়ে দিয়েছে, এ বাড়িতে মিষ্টি মুখ করার মতো এরকম কোনো ঘটনা ঘটেনি যে রাস্তাঘাটের যে সে লোকটাই মিষ্টি বিলতি। কিরে কথা মিললো দেখেছো বুবেন? আমি যে কইছিলাম তোর বোন হবের পারে, ওই আমি কম চিনি না। পয়লা ভুলটা তো বৌদি আপনিই করেছেন। আপনি গাড়ার কাছে মুরগি বর্গা দিছেন, আপনি জীবনে কোনোদিন আর রসগোল্লার মুখ দেখতে পারবেন না। খুব তো মেলাক্ষণ হলে বসে থেকে থেকে আমার বদনামে ঝড় তুলে দিছো। কে রে, পরের জিনিস দেখলে খাওয়ার জন্য জিভে এতখানি লম্বা হয়ে যায়? এই ছেড়ে আয়। কি করছিস তুই? আমার জিভে লম্বা হইছে নাকি তোর জিভে লম্বা হইছে রে শিবানী? বৌদি আমার জন্য গুল্লা কিনে আনাইছে, আর সেই গুল্লা তুই গায়েব করে দিচ্ছু। লজ্জা করে না তোর? ও তোর বৌদি হয়ে গেছে? বাবা বাবা, এতক্ষণ না খুব হম্বিতম্বি করলু। এটা তোর নিজের কাকার বাড়ি, ঘরের থেকে চোর ডাক্তার বংশে একেবারে উচ্ছেদ করে দিব। সামান্য একটা রসগোল্লার লোভে পায়ের কাছে যায় ঘর হয়ে পড়েছ। তোর মতো ছোট লোকের পক্ষে অবশ্য সেটাই সম্ভব। তোর তো একখান বাতাসার লোভ দেখা পিছে পিছে সারাদিন ধরে ঘুরানি যায়, তারপরে আবার দেখছো মেয়ে মানুষ বলিয়ে চল। এই বাজে কথা কবে না কিন্তু শিবানী। এই ছোট লোক কিরা রে? আমার হকের গুল্লা তুই মারি দিব কিসের জন্য? হাতের পর গুল্লা দিয়ে কথা ক। এ সারা, এই গুল্লা খাওয়ার এত যদি শখ হয় থাকে নিজের ভাইকে একখান বিয়ে দে, দিয়ে কুলা ভরে গুল্লা নিয়ে এসে খা। এ বাড়িতে এসে অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ? এ তুই মনে কয় ভাই বিয়ে দিয়ে এসে গুল্লা খাচ্ছু রে শিবানী? আমার ঘরে হিসাব তো করার জন্য এখানে কেউ ডাকে নাই। এ বাড়ির থেকে গুল্লা তো দূরের কথা, এক ফোঁটা রসও তুই পাচ্ছ না। এটা হচ্ছে শেষ কথা, যা এখান থেকে। সত্যি তো ঠিক কথাই কইছে। বৌদি আর ইসা মিষ্টি মেহমান কি জন্য? তুই কিসের মেহমান? অবশ্যই আমি মেহমান। বৌদি হাজারবার আমাকে গুল্লা দেওয়ার জন্য অর্ডার দিছে, এখন কায়দা করলি তো হবি না। শিবানী তুই গুল্লা নিয়ে গেলাম, তা নাহলে আমি তো ছাড়বো না শিবানী। আরে তুই কি আমার ঘরে ডাকাতি করতে আইছু? হাই রে মরা মরে তোর মুখের আসপাতা, মুখে শেষে দিব জানিস। তোর আমার চোখে সামনে যা মরা যা। দেখেছেন বৌদি, আপনি নিজে মুখে কিন্তু অর্ডার দিলেন, এই গুল্লা কিন্তু আমাকে দিল না, বৌদি তো কইলো। পুরো সাহস শুধু শুধু বসে থাকলাম, ছোট লোক করে আর ক্যাপ্টেন ক্যাপ্টেন। এ ছোট লোক কে তোর বাড়ি বে? আমি খেতে গেছি। এ ওই রসগোল্লা তুই খাস, তুই যা দূর পেট শুনে তুই মরবি। কি মনে করছু? খাই না, এটা রসগোল্লা তুই যাবে কেমন বাবা অপমান। তোর বাড়ি গেছি খেতে। আমি যাবে আব্বার কাছে কব হারাদুর কাকা করে, হারাদুর কাকার কাছে অসভ্য করে কার পরের বাড়ি গুল্লা খা জানি জিভে লক লক করে। আমার বড় মুখে কথা শুনাইছি। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আবারও বলছি, আমরা সেই ডিরেক্টর, কলাকুশলী এবং প্রপার কাস্টিং সহ ১০০তম পর্বে চলে আসতে পেরেছি। এটা সত্যি সত্যি আমি মনে করি যে আমি একজন নাট্যকর্মী হিসেবে আমার জন্য এটা অত্যন্ত আনন্দের এবং অহংকারের। ১০০তম পর্বে হারকিপ্টের সকল শুভানুধ্যায়ী কলাকুশলী এবং সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ১০০তম পর্বের ভিতরে এসে ভালো লাগার একটি দৃশ্যের কথা বলতে গেলে আসলে বহরের সাথে বহরের চরিত্রটা দর্শকের নিশ্চয়ই এতদিনে জানা হয়ে গেছে। আমরা দুজনই অত্যন্ত কৃপণ। তো বহর একটা সময় তাদের সাংসারিক খরচের কথা অথবা সাংসারিক যে ধরনের ব্যয়বহুলতার কথা নিয়ে আমার সাথে আলাপ করতে আসে, আমিও আমার সংসারের খরচ এবং দিনদৈনতা নিয়ে যে ওর সাথে বসে বসে আলাপ করি। এত কথা করছি বহর, আসল কথাই তো জিজ্ঞাসা করা হয় নাই। তোর ভাই বউ ঘরে খবর কি? খবর কি সে কথা আর কি জিজ্ঞেস করা লাগে রে শিবানী? আমাদের সংসারটা তো ধ্বংস হয়ে গেছে রে, শেষ হয়ে গেছে। শেষ হবি না কিসের জন্য ক?
এতগুলো খানে আল একটা সংসারে দিনকে দিন যদি বাড়তেই থাকে তাহলে সেই সংসার টেহেরে আজ কতগুলো দিন হয়, কতগুলো মাস হয়, আমার আব্বা 1 ছটাক জমি পর্যন্ত কিনতে পারে নাই। সংসার শেষ, ধ্বংস হয়ে গেছে। আমাদের সংসারের অবস্থা তো আমাদের দেশের মতো রে, জনসংখ্যা বিস্ফোরণ। ঠিকই কইছো, আমার ঘরে বাড়ির অবস্থা ওই একই। তো ঘরে তাও শান্ত না, তোরা মুখ ফুটে কথা খান কইতে পারছ। আমার ঘরে সে অবস্থাও নাই রে। নিজে ঘরে বাড়িত নিজেরা চোরের মতো ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। কোনো কথা বাড়িতে কর উপায় নাই তোর। কি করবো তুই? বাবা তো সেদিন দুঃখ করে করছিল আমার ঘরে আমি এখন রিফুজি। আমাদের বাড়িতে ডাকাতি হয়ে গেছে রে শিবানী। ওই যে চুমকি আমাদের বড় কুলাঙ্গার যাক বিয়ে করেছে, সে তো আমার আব্বার টাকা পয়সা ডাল চাল সব কিছু যে সিন্দুকটা সেটার চাবি তো ক্রোক করে নিছে, কাইরে নিছে আব্বার কাছ থেকে। কোষ কি হি রাম, সেদিনে সিরি কত বড় আসপত্তা। এ তো একজনের কথা কইলাম রে, আর একজন তো বাদই পড়ে রয়েছে। ওই যে রিসমা আমার ছোট কুলাঙ্গার যাক বিয়ে করেছে, সে তো পয়লা দিন বাড়িতে এসে আমার আব্বাকে হুমকি দিছে সে নাকি তার বাপের সম্পত্তি উদ্ধার করার জন্য আমার ছোট ভাই বিয়ে করেছে। তাহলে তুই এখন চিন্তা করে দেখ আমরা কি দুঃখের ভিতর দিয়ে সংসারে বসবাস করতেছি। সব কিছুর মূলে হচ্ছে তোর ওই পিসির ছাল, তার বুদ্ধিমতো এগুলি হচ্ছে। হায় রে ভগবান, এইরকম একটা খারাপ সওয়াল, তার বুদ্ধি তো আমার ঘরে দেখে সোনার সংসার শুশান ঘাটে পরিণত হয়ে গেল। গুল্লাক দোষ দিয়ে কি হবি রে শিবানী? বুদ্ধি দিলি পরে কি সেই বুদ্ধি নিয়ে নাচা লাগবি? নিজের কোনো ভালো মন্দ বোঝা লাগবি না? গুল্লা কি আমাকে বুদ্ধি দিয়ে নষ্ট করে পারিছে? তোক বুদ্ধি দিয়ে কি তো খারাপ করে পারিছে ক? যাইগে যা ইচ্ছে হইকে, এতদিন ধরে যে সংসারে যক্ষের ধনের মতো করে আগলা রাখেছি, আজকে এসে শুনেছি সে সংসারের উপর নাকি আমার কোনো অধিকার নেই। এমনকি আমার যে মাসতে তো ভাই মিলন, তার যতটুকু অধিকার আছে আমার নাকি তাও না। কথাটা শোনার পর থেকে লজ্জায় ঘৃণায় এ জীবনটা একেবারে দুঃখ করিস করে শিবানী। আমার তো মনে কয় কি যে তোগারের ভিতর যে আইনটা আছে সেটা ভালোই। এই যে দেখে আমাদের ভিতর মেয়েরা বাপের সম্পত্তি পাবি এই আইনটা আছে দেখে গুল্লা কিরাম করে অজগর সাপের মতো হা করে সম্পত্তি গিরাস করার জন্য আমাদের বাড়ি এসে অধিষ্ঠান হয়েছে। গেলাম রে শিবানী। আজ অনেক ভালো লাগছে যে আমাদের যে হাড়কিপ্টা নাটকটি আজ দীর্ঘদিন ধরে চলছে এবং আজ ১৭তম পর্ব। পরিচালক সালাউদ্দিন লাবলু, নাট্যকার বৃন্দাবন দাসের যে দীর্ঘ সফল অনেক নাটকের মধ্যে এটাও একটি, এবং এই সফলতার পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আপনারা দর্শক। আমরা কি তাহলে হারিয়ে গেলাম আমরা সর্দি? তো ঘরের মতো প্লেয়ার যে দলে থাকে তারপরে হারা ছাড়া কি আর অন্য কোনো গতি হয়? তাই না, আমি কথা করলেই তুই আমার উপর খালি রাগ দেখাস, মানে নরম কাঠের উপর সুতোরের বল, তাই না? তো এই বলটা তো আসল জায়গায় দেখালি কাজ হতো। চুপ করে থাক। কার সাথে করে বল খাটাবো রে? আমি একা একা বল খাটাচ্ছি আর তলে তলে যায় তোরা আতাত করুচ্ছু। তুই তো এই যে ঘরের শত্রু বিভীষণ। শেষ পর্যন্ত আমার কবলে এই অপবাদ চলতো না সর্দি। তোর পক্ষ নেওয়ার জন্য সকলের চোখে আমি চক্ষু শুনলাম, এখন তুই আমার শত্রুর দলে ঠেলে দিচ্ছিস। এই তোর পক্ষ নিয়ে আমি কি না হারিয়েছি? মেলা কিছু করছু, আমাকে সজ্ঞে তুলে দিছু। তোরা কিচ্ছু করতে হবি না, দয়া করে এখন তুই এ বাড়ির থেকে বিদেয় হতো। আমি যদি উচিত কথা কই, আমি তো মনের মধ্যে কষ্ট ভাবি রে সর্দি, টাকার গতি যাচ্ছে। আমার বিদায় হওয়া কথাটা কর আগে এই বাড়িটা যে তোর না সেটা কি একবার চিন্তা করেছিস? মাস্টার তো ভাই হিসেবে এই বাড়ির উপর আমার যতখানি অধিকার আছে তোর কিন্তু সেটাও। কথা কান যদি বিশ্বাস না হয় মাসের কাছে দিয়ে শুনবে।
আজ হারকিপ্টে ধারাবাহিক নাটকটির 100তম পর্ব অনিয়ারে যাচ্ছে। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আছেন, ইনশাল্লাহ থাকবেন, আপনাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। রেশমা, রেশু, রেশু, হরহাদির দোকানে বুঝতে পারছো একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে। ফালতু চেংড়া, চরম ফালতু চেংড়া। ও কি করেছে জানো? আমার বোর সাথে তার বোর তুলনা করেছে। হতে পারে কিসের কি ড্যাম ডিবিট খাইছে, দোকান বন্ধ করে চলে গেছে। আমাকে বাড়িতে দিয়ে এসো। কি হয়েছে রেশমা? রেশু, তোমার মন খারাপ কিসের জন্য? আমি আর তোমার বাড়ি থাকবো না। কি হয়েছে রেশমা? আমি তোমার হাসি মুখ দেখে বাইরে থেকে বাইর হলাম, এখন তোমার মুখ মলিন। কি হয়েছে কত? কি হয়েছে সেটা তোমার মায়ের কাছে যায় জিজ্ঞেস করো। আমি কিছুই কবার চাই না, শুধু একটুক কই, নতুন বউ হয়ে ভাসুরের হাতে মায়ের খাওয়ার আগে তুমি আমাকে বাড়ি থেকে আসো। কিরা তোমাকে মারবে? খালি নামটা কও, আমি তোমার হাজবেন্ড। আমি তার হাত পুরো করে দেবো। রেশু, তুমি আমার সব কিছু খুলে কও তো। বলেন তো আমার কাছে যায় জিজ্ঞেস করো। তোমাকে শুধু একটু কই, এত বড় অপমানের পর আমি আর এবার থাকবো না। রেশমা, রেশু, শোন আমার, তুমি শান্ত হও। এর আমি উপযুক্ত প্রতিশোধ দেব। দরকার হরি পড়ে আমি এ বাড়ি থেকে সবাক খাতা দেব। আমি তোমার হাজবেন্ড, আমি কাউকে ছাড়বো না। আমার উইফকে কে কি বলেছে? আম্মা, আম্মা। গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না। ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে, ছিঁড়ে যাওয়ার ভয়। জুতো জোড়াও দে না পায়ে, হয়ে যাবে ক্ষয়। জামা দে না গায়ে, ছিঁড়ে যাওয়ার ভয়। ওর জুতো জোড়া